সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 847তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ গোলাম মোস্তফার জীবনের কলিজা কাঁপানো এক পারিবারিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে স্বামীকে তালাক দিলেই স্ত্রী যাবে জান্নাতে। আমি আবারও বলি, স্বামীকে তালাক দেওয়া মাত্রই দুনিয়াতে থাকা অবস্থায় স্ত্রী জান্নাতে চলে যাবে। বেচারা স্বামী কী এমন অপরাধ করেছে, কী এমন অন্যায় করেছে যার জন্য স্ত্রী তাকে তালাক দিলেই স্ত্রী জান্নাতে চলে যাবে। গল্পটা এক পারিবারিক বাস্তব জীবনের গল্প। পুরোটা গল্প শুনলে আপনি তাজ্জব হয়ে যাবেন। এই গল্পের মাঝে আছে আবেগ, অনুভূতি, ভালোবাসা এবং আছে আমাদের এই পরিবারগুলোতে, বিশেষ করে গ্রামীণ পরিবারগুলোর এক চরম বাস্তবতা। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে সিলেটের ভাই গোলাম মোস্তফাকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা ভাই, রয়েছে আমার চাচা সহ আমার চাচি, রয়েছে চাচাতো ভাই বোনেরা। সিলেট শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামে আমাদের পরিবারটা এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন শিক্ষক। আমাদের এলাকায় একটা হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা আছে। আমার বাবা ওই মাদ্রাসায় শিক্ষকতা করে। ছোটোবেলা থেকে দেখে আসছে যে আমার বাবা যথেষ্ট পরিমাণের নেকবান একজন মানুষ, দিনদার, নামাজ পড়ে রোজা রাখে এবং মানুষকে দিনের কথা শোনায়। আমার আব্বাকে আমাদের অত্র এলাকার সমস্ত মানুষগুলো অনেক শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসে। ছোটোবেলা থেকে আমি আর আমার বড় ভাইয়া মাদ্রাসা লাইনে পড়াশোনা করতাম। আমার বাবার অনেক ইচ্ছা ছিল আমার বড় ভাইয়া আর আমাকে আমার বাবা অনেক বড় মাপের আলেম বানাবে, যাতে দেশ বিদেশে আমাদের সুনাম ছড়িয়ে পড়ে। সেজন্য ছোটোবেলা থেকে আমাকে আর আমার ভাইয়াকে আমার বাবা অনেক পড়াশোনা করতেন, আদর যত্ন করতেন এবং তিল তিল করে ভালোবাসা দিয়ে বড় করতেছেন। আমাদের পরিবারে আমার কাকাও আছে, কিন্তু আমার কাকা আমাদের সাথে থাকে না, তিনি আলাদা থাকে। ছোটোবেলা থেকে আমি দেখে আসছি যে কাকা আলাদা থাকতেছে, আলাদা ঘর বানিয়ে থাকে, কিন্তু আলাদা থাকলে পরেও কাকাদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু অনেক মধুর। আমারও দুইটা কাকাতো বোন আছে, তাদের সাথে আমার সম্পর্কটা খুবই ভালো। পারিবারিকভাবে যদিও আমরা পৃথক হয়ে থাকি, কিন্তু অন্তর থেকে আমরা একে অপরের নিকট আত্মীয়। যেমন এরকমও হতো যে আমাদের বাড়িতে যদি, আমাদের ঘরে যদি ভালো কোনো রান্না হতো, আমার মা আমার চাচিকে ছাড়া খাইতো না এবং আমার বাবাও তার ভাইকে দেওয়া ছাড়া মুখে তুলতো না। এত পরিমাণের আদর ভালোবাসতো আমার কাকিকে এবং আমার কাকাকে। আমার কাকা পেশায় একজন ব্যবসায়িক ছিল। আমাদের সিলেটের ওই বাজারেই আমার কাকার অনেক বড় একটা দোকান ছিল। আমার কাকাও মোটামুটি আমার বাবার চেয়েও অনেক বেশি টাকায় ইনকাম করতো। যাই হোক, এরকমভাবে সময়গুলো সামনের দিকে পার হচ্ছিল। হতে হতে আমার বড় ভাইয়ের নাম হচ্ছে মমিন ভাইয়া একটা সময় টাইটেল পাস করে। টাইটেল পাস করে এবং টাইটেল পাস মাওলানা হয় তিনি। বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করে, যথেষ্ট পরিমাণের বড় মাপের একজন বুজুর্গ হয়ে যায়। আমাদের এলাকার সব মানুষ আমার মমিন ভাইয়াকে অনেক ভালো করেই চিনে এবং তাকে অনেক ভালোবাসে। তো আমার পরিবার হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে মমিন ভাইয়াকে বিয়ে করাবে এবং বিয়ে করানোর জন্য এদিক সেদিক মেয়ে খুঁজতেছে। যেহেতু আমার ভাইয়া টাইটেল পাস বড় মাওলানা হয়েছে, তো সেজন্য ভাইয়াকে দেখে শুনে অনেক ভালো একটা পরিবারে বিয়ে করাবে, এটা আমার আব্বুর ইচ্ছা। যথেষ্ট পরিমাণের ফরজগার দিন তার একটা ফ্যামিলিতে আমার বড় ভাইকে বিয়ে করাবে। সেই নিরিখে আমার বাবা মা সহ আমার দাদা দাদি সবাই মিলে আমার ভাইয়ের জন্য মেয়ে খুঁজতেছে। তো এরকম করে মেয়ে খুঁজতে খুঁজতে একটা জায়গায় আমার ভাইয়ের জন্য মেয়ে পছন্দ করে এবং সেখানে টেম্পারালি মানে ভাইয়ের বিয়ের কথাবার্তা মোটামুটি একটু বলে আসে। তো বলে যেদিন আসে, ওই দিন বাড়িতে আসার পরেই ওই দিন সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার দিকেই আমার কাকাতো বোন, বড়টার নাম হচ্ছে ফারজানা এবং ছোটোটার নাম হচ্ছে ফাহিমা। তা ফারজানা আমাকে তখন ডাকতেছে, মানে আমাকে ডাকলো, ফারজানা আপু আমাকে ডাকে আমাকে বলে যে মোস্তফা, আমি তোর একটা কথা বলি, তুই তোর আব্বাকে বলবি যাতে তোর ভাইকে বিয়ে না করায়। তোর ভাইকে যদি বিয়ে করায় তাহলে আমি মরে যাব। এই কথাটা আমাকে ওই আপু বলে। আপু যখন এটা আমাকে বলে, আমি তখন অবাক হয়ে যাই, কী ব্যাপার, আপু এরকম কথা কেন বলতেছে যে ভাইয়াকে বিয়ে করাইলে আপু মরে যাবে। তা আমিও তখন মোটামুটি অনেক বড়, আমি তখনও সব কিছু বুঝি যে বিষয়টা কি, কেন আপু এরকম কথা বললো। দেন আমি তখন আব্বুর সাথে বিষয়টা আলাপ করলাম। আব্বুর গিয়ে বললাম যে আব্বু এমন ঘটনা, ফারজানা আপু আমাকে বললো ভাইয়াকে যদি বিয়ে করাও তাহলে নাকি ফারজানা আপু মরে যাবে।
এটা শোনা মাত্র আমার আব্বু তখন চুপ হয়ে গেল। আমাকে বললো, আর কিছু বলছে? আমি বললাম যে না, এটাই বললো। আমার আব্বু বলে, ঠিক আছে, সমস্যা না, আমি তার আম্মুর সাথে আলোচনা করব। আম্মুর সাথে পরে আলোচনা করলো, করে আম্মুকেও বললো। বলার পরে আম্মু তখন আমাকে ডাক দিয়ে বললো যে একটা কাজ কর, রাত তখন 9টা 9:30 বাজে, বলা ফারজানাকে একটু ডাক দিয়ে নিয়ে আয় ওদের ঘর থেকে। তখন থেকেও কিন্তু দুটো পরিবারের সাথে অনেক ভালো সম্পর্ক, আমাদের সাথে কাকাদের খুবই মধুর সম্পর্ক। তো আমার মা যখন আমাকে বললো, আমি তখন ফারজানা আফাকে মানে ডাকার জন্য ওনাদের বাড়িতে মানে ওনাদের ঘরে গেলাম। তো ওনাদের ঘরে গিয়ে দেখতেছি মানে প্রচুর কথাবার্তা শোনা যাচ্ছে, মানে মনে হয় যেন ঝামেলা হবে, মারামারি হবে, এরকম অনেক ঝামেলা টামেলা। তো আমি ঘরে যাওয়ার পরে সবাই চুপ হয়ে গেছে, কাকা কাকিও কিছু বলে না, এবং ফারজানাও তখন একেবারে চুপ। তো আমি তখন ফারজানা আন্টিকে আফাকে বললাম যে আপা, আম্মু তোমাকে ডাকতেছে, যাইতে বলছে। এটা বলার পরে সে তখন আমার সাথে আসলো। আসার পরে আমার আম্মু তখন তারা নিয়ে ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরে গিয়ে কী আলোচনা করছে আমি জানি না। আলোচনা করে আসার পরে আমার আম্মা ফারজানা আপাকে বলতেছে যে তুই ঘরে যা, আমি তোর সাথে কালকে কথা বলবো। এটা বলে তখন কী করলো, ফারজানা আপু ঘরে চলে গেল। আমার আম্মু তখন আমার আব্বুকে বললো, কী বলছে জানি না, আব্বু তখন খুব রাগারাগি করতেছে আম্মুর সাথে। দেন আমি তখন খাওয়া দাওয়া শেষ করলাম, রাতের খাবার দাবার শেষ করে তা আমি আম্মুকে বললাম যে আম্মু, ঘটনাটা কী হয়েছে বলো তো। আমার আম্মু বলে, কী আর বলবো, ফারজানার সাথে নাকি তোর ভাইয়ের লাইন আছে। ফারজানা বলতেছে তোর ভাই যদি ফারজানাকে বিয়ে না করে তাহলে ফারজানা মরে যাবে। আমি বললাম যে তো এটা কোন ধরনের কথা, আমি তো আসলে ভাইয়ার মাঝে এরকম কোনো কিছুই দেখি নাই, ফারজানা আপুর সাথে ভাইয়ার কোনো সম্পর্ক বা ভাইয়া ফারজানা আপুকে ভালোবাসে এরকম কোনো কিছু তো আমি কখনোই দেখি নাই। আমার আম্মু বলতেছে যে হ্যাঁ এরকমই, এখন তো মেয়ে বলতেছে এরকম, তোর ভাইয়া আসলে বুঝবো। তো ভাইয়া কিন্তু তখনও ঘরে আসে নাই। তো রাত 11:30টার দিকে ভাই তখন ঘরে আসছে। আসার পরে আব্বা আম্মা দুজন, আমি সহ ভাইয়াকে তখন ডাক দিল, ডাক দিয়ে বসাইলো, বসায় জিজ্ঞেস করলো যে কী ব্যাপার মুমিন। আমার আম্মু বলতেছে ফারজানার সাথে কি তোর কোনো সম্পর্ক আছে? ভাইয়া এক কথাই বললো যে না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। মা বললো, দেখ মিথ্যা কথা বলিস না, তুই সত্য করে বল যে ফারজানার সাথে তোর কোনো সম্পর্ক আছে কি না। আমার ভাইয়া আবারও বলতেছে যে না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কেন, কী হয়েছে? মা তখন বলে যে ও দুপুর এই সন্ধ্যার দিকে আমাদের ঘরে আসছিল, আমি ওকে জিজ্ঞেস করলাম, ও বলে যে তুই যদি ওকে বিয়ে না করিস তাহলে ওনাকে আত্মহত্যা করে মারা যাবে। ভাইয়া মুহূর্তের মধ্যে আমার মায়ের উপরে খেপে গেল, কোন মেয়ে কী কথা বলছে না বলছে এতে কিচ্ছু যায় আসে না, ও মরে গেলে আমার কি, আমি কি ওকে ভালোবাসি কখনো বলছি নাকি, ওর সাথে আমার এরকম কোনো সম্পর্ক নাই, এগুলো সব বানোয়াট মিথ্যা কথা, এই সমস্ত কথাবার্তা তোমরা ধরতেছো কেন, এসব কথাবার্তা দত্তবের মধ্যে নিচ্ছ কেন। এটা বলে আম্মুর সাথে ভাইয়া তখন খুব রাগারাগি করে। তা রাগারাগি করে একটা পর্যায়ে আমি তখন বুঝতেছিলাম না যে পারিবারিক এরকম গণ্ডগোলগুলো লেগে গেল। আমার ভাইয়া কারো কথাই শুনতেছে না, আম্মুর কথাও না, আব্বুর কথাও না, ভাইয়ের কথাই একটা যে এই মেয়ের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নাই, এবং এই মেয়ে ভাইয়াকে পছন্দ করে কিন্তু ভাইয়া এই মেয়েকে পছন্দ করে না। এবং ওই দিনে আমার ভাইয়া তখন আমার আব্বুকে প্রেশার দিল যে আপনি কালকের মধ্যে যাবেন, গিয়ে বিয়ের দিন তারিখ সব ঠিক করে চলে আসবেন, মানে একদম ডেট ফিক্সড করে আসবেন। এবং আমার বাবা তখন কী করলো, পরের দিনে ভাইয়ার কথা মতো চলে গেল, কারণ আমার বাবাও চায় না যে ফারজানাকে বিয়ে করাইতে, মানে ফারজানা আফাকে বিয়ে করে আমার আব্বুও চায় না। কেন চায় না আমি জানি না। সকালবেলা আব্বু তখন গিয়ে ওই মেয়ের সাথে মানে ওই পরিবারের সাথে বিয়ের দিন ঠিক করে চলে আসছে, মানে একমাত্র মধ্যে 2 দিন সময় নিছে, 2 দিন পরে বিয়ে। এরকম করে আব্বু তখন বিয়ে ঠিক করে আসলো। তা এটা কিন্তু আবার আমার কাকার পরিবারেরও কেউ জানে না, আমাদের এলাকারও কেউ জানে না। বিকেল থেকে আমার আব্বা তখন বিয়ের দাওয়াত দিতে শুরু করলো, বিয়ের কাট করলো না, মৌখিকভাবে দাওয়াত দিতে শুরু করলো, এখানে ওইখানে বিভিন্ন ঘরে যাচ্ছে, বিয়ের দাওয়াত দিতেছে। এমন করতে করতেই এই সন্ধ্যার দিকে পরে ওই আমার চাচি আর আমার চাচা দুজনেই তখন আমাদের বাড়িতে আসছে, আমাদের ঘরে আসছে, মানে মাগরিবের পর আইসা আমার আব্বা আমার দুজনকেই ডাক দিয়া বলতেছে, এক হাতে তো আর তালি বাজে না, আর বাতাস ছাড়া গাঙের পানিও লড়ে না, আপনার ছেলে যদি কোনো কিছু না করবে তাহলে আমার মেয়ে এরকম পাগলামি করতেছে কেন এরকম পাগলামি করতেছে, যে সে ফারজানা কেন এরকম পাগলামি করতেছে, সে মমিনকে ছাড়া কাউকে বিয়ে করবে না, মমিন তাকে বিয়ে না করলে সে মরে যাবে, মমিন অন্য কাউকে বিয়ে করলে সে আত্মহত্যা করবে, এগুলো কেন বলে। আমার মুহূর্তের মধ্যে আমার আব্বু তখন খেপে যায়। আমার আব্বু আমার চাচির উপরে খুব রাগ করে তখন বলে যে মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারো না, বেয়াদব, কিসের প্রেম কিসের ভালোবাসা, আমাদের এটা পারিবারিক, আমরা এটা মুসলিম পরিবার, এবং সেখানে একটা বেগানা ছেলে একটা বেগানা মেয়ে প্রেম করতে পারে না, এখানে প্রেম ভালোবাসার কোনো রীতিনীতি নাই, এবং নিজের মেয়েকে নিজে সাবধান করতে পারো না, নিজের মেয়েকে নিজে ভালো করতে পারো না, মানে খারাপ বানাই দিছো, এটা বলে মোটামুটি খুব খারাপ ভাষায় আমার চাচির সাথে কথা বলে। এবং এইভাবে কথা বলার পরে আমার চাচা তখন করে কি, আমার চাচির নিয়ে ঘরে চলে যায়, তারা আর কোনো প্রতিবাদ করে না, কোনো কিছু বলে না, ঘরে চলে যায়। এবং ঘরে চলে যাওয়ার পরেই এদিক দিয়ে আমার আব্বা তখন বিয়ের একদম মানে সব কিছু করে ফেলছে, মুহূর্তের মধ্যে আমার চাচাচি চুপ হয়ে গেল। তো যেদিন মনে আমার ভাইয়া বিয়ে করতে গেল ওই দিন পরিবারের সবাই গেল, কিন্তু আমার চাচা চাচির পরিবারে কেউ গেল না। আমার চাচা চাচিকে আনার জন্য আমার আব্বু গিয়েছিল যে চল বিয়েতে যাই, কিন্তু আমার চাচা বলল যে না আমি যাব না, আমার চাচিও গেল না। এবং সাথে সাথে আমরা ফারজানাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু ফারজানা আপাও গেল না, উনিও গেল না। যাই হোক,
ভাইয়াকে বিয়ে করে আমরা সন্ধ্যার আগে চলে আসছি বাড়িতে। আসার পরে তখন চারদিকে ঘরদোয় সাজানো হচ্ছে, বাঁশর ঘরে সাজানো হচ্ছে, মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে গেল। ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে রাত প্রায় আপনার 12টা কি 1টার দিকে হঠাৎ করে চিৎকারের শব্দ। চিৎকার শুনে তো আমরা সবাই তখন দৌড়ে বেরিয়েলাম যে কী হয়েছে, এরকম চিৎকার কেন? দৌড়ে বেরিয়ে দেখছে চাচার ঘরেতে চিৎকার শোনা যাচ্ছে। দৌড়ে গেলাম, ঘরের ভিতরে ঢুকে দেখতেছি যে ফারজানা আপা ওনার রুমের মধ্যে ফাঁসি দিয়ে দিছে, মানে ফাঁসিতে ঝুলে আছে। এটা দেখার পর তো সবাই তখন মানে প্রচুর কান্নাকাটি করতে শুরু করলো। আমার আব্বা আম্মা সবাই কী হইলো, তখন কেউ লাশ নামাইতে জানে যে লাশ নামানো যাবে না, এটা আইনি ভেজাল, লাশ নামাইলে সমস্যা হবে। থানাতে ফোন করা হলো, তো থানা থেকে লাশ নামানো হলো। লাশ নামিয়ে যখন লাশ নিয়ে গেল তখন পর্যন্ত কিন্তু আমাদের পরিবারের সাথে মানে আমার বাবা মাকে ফারজানার বাবা মা মানে আমার চাচা চাচি কোনো কিছুই বলতেছে না, মানে কিছু বলে না। লাশ নামাই তারা তখন লাশ নিয়ে গেল পোস্টমর্টম করার জন্য। কিন্তু পোস্টমর্টম করার জন্য যখন লাশ নিয়ে গেল তখন থেকে ওই পোস্টমর্টমের ওখান থেকে খবর আসলো যে ফারজানা আপুর পেটে নাকি বাচ্চা ছিল, মানে ওনার পেটে নাকি বেবি ছিল এবং খুবই ছোট বেবি ছিল পেটের ভিতরে। এটা তখন ওখান থেকে জানানো হলো। তো এবার ওইখান থেকে যখন বেবি হলো আমার চাচারা আর আমার চাচি তখন খুব রেগে গেল যে আমার মেয়ের পেটে যেহেতু বাচ্চা আছে তাহলে অবশ্যই বাচ্চার বাবা মুমিন, কারণ মুমিন আমার মেয়ের সাথে প্রেম করছে, অবৈধ সম্পর্ক করছে, করে অন্য কাউকে বিয়ে করছে। এই কথা বলেই তখন আমার চাচি আর আমার বাবার কথা শুনলো না, আমার চাচার কথাও শুনলো না। সে একা গিয়ে থানাতে আমার ভাইয়ের নামে মামলা করে দিল যে মিথ্যে প্রলোভন দেখিয়ে ওনার মেয়ের পেটে বাচ্চা দিছে এবং মেয়ে আত্মহত্যা করে মারা গেছে, বাচ্চা তার জ্বলন্ত প্রমাণ। এটা দিয়ে তখন আমার ভাইয়ের নামে মামলা দিল এবং ভাইয়ের নামে মামলা দেওয়ার পরে ভাইয়া তখন বাড়ি থেকে পালিয়ে গেল। নতুন বউ রেখা পালাইছে। তারপরে লাশ আসছে বাড়িতে। আসার পরে চাচির কথাই একটা, আমি আমার পরিবারে কেউ যেন মানে ফারজানার কবরে মাটি না দিই, মানে আমাদের কেউ যেন ফারজানার কবরে মাটি না দেয়, আমাদের কাউকে উনি যেতে দিল না কবরের কাছে। তিনি তখন লাশ মাটি দিল এবং গ্রামের সবাই এসে তখন লাশ মাটি দিল, বাট আমরা পরিবারে কেউ যেতে পারলাম না। উনি খুব কঠিনভাবে বলে দিল যে এই পরিবারের কেউ যেন লাশ মাটি দিতে না আসে। আমার চাচানা যতটা খেপছে আমার চাচি তার চেয়েও আরও অনেক বেশি খেপা। চাচির কথাই একটা যে আমি বারবার গিয়ে বলছি যে আমার মেয়ের সাথে এই ছেলের সম্পর্ক আছে, কিন্তু সেখানে আমার ভাসুর মানে আমার আব্বার কথা বলতেছে যে আমার ভাসুর আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমাকে বেশ্যা বললো, আমি মেয়েকে ঠিকমতো মানুষ করতে পারি না এটা বললো। তো ওনার ছেলেকে উনি কেমনভাবে মানুষ করলো, যে ছেলে কিনা বিয়ের আগে একটা মেয়ের পেটে বাচ্চা দিয়ে দিছে, এটা কেমন ছেলে? তো যাই হোক, দুটো পরিবারের মধ্যে মোটামুটি অনেক গণ্ডগোল লেগে গেল। ফারজানার লাশও দাফন হয়ে গেল এবং আমার ভাইও বাড়ি থেকে পালিয়ে গেল। তো এদিক দিয়ে আমার বাবা বারবার যাচ্ছে আমার কাকার কাছে যে দেখ যা হবার তা হয়ে গেছে, এখন তো ও তো মরেই গেছে, এটা বলে তো লাভ নাই। আর আমার বাড়িতে নতুন বউ, তুই তোর বউকে বুঝিয়ে বল যাতে মামলাটা উঠে নেয়। আমাদের মোল্লাবাড়ির ভিতরে প্রতিদিন পুলিশ আসে, এটা ভালো দেখে না, মানুষও খারাপ বলে, একটু তাড়াতাড়ি ভাই না ভালো তোর বউরে বুঝিয়া মামলাটা উঠে ফেল। আমার চাচা বলতেছে যে না, আমার দ্বারাই আমার বউয়ের সাথে এই বিষয় নিয়ে কথা বলা সম্ভব না, আমি এই বিষয় নিয়ে কথা বলতে পারবো না। ওই কোলেপিঠে করে আমার 2টা মেয়েরে মানুষ করছে, তাই এখন আপনার ছেলের কারণে আমার বড় মেয়েটা মারা গেছে, এই জন্য আমার এখানে কোনো কিছুই করে না, আমি কিছুই করতে পারবো না। যতভাবে কাকাকে বোঝানো হলো, কাকা আমার বাবার কোনো কথার মূল্যায়ন করলো না। একইভাবে আমার বাবা তখন আমার চাচি আম্মার কাছে গেল এবং একদিন দুপুরবেলা চাচি আমার ঘরে গেল, গিয়া আমি সহ গেছিলাম। আমার মা উঠানের মধ্যে দাঁড়িয়েছিল, শুধু গিয়ে আমার আব্বা বলল যে বোন রে যা হবার তা হয়েছে, একটা কাজ করো, মামলাটা উঠে নাও। এই মামলাটা উঠে নাও কথাটা বলা মাত্রই আমার চাচি তখন পায়ের জুতা খুইলা ঠাস ঠাস করে আমার আব্বার গালে 2 বাড়ি এবং জুতা দিয়া বাইরে আমার আব্বার কলার চেপে দিয়ে আব্বাকে ওখানে মারতে শুরু করছে। আমার কাকা, তারপরে আমার মা, দাদা সবাই মিলে দৌড়ে গিয়া ওইখান থেকে চাচির হাত থেকে আব্বাকে ছুটাইতে পারি না এবং মারার মতো আমার আব্বাকে ওইখানে মারছে। যাই হোক, অনেক কষ্ট করে ওইখান থেকে আব্বুকে ছুটে আনছি। এরপর 2টো পরিবারের মাঝে শুরু হলো এই হামলার ঝামেলা। আমার আব্বু গিয়ে যখন তার গায়ে হাত তুলছে, সেও গিয়ে মামলা দিছে যে ছোটো ভাইয়ের বউ তারে মারছে, সেখানে গিয়ে সেও মামলা দায়ের করাইছে। আর ওদের তো অলরেডি মার্ডার মামলা একটা আছে। 2টো পরিবারের মাঝে তখন তুমুল পরিমাণের ঝামেলা চলতেছে। এইভাবে ঝামেলার মধ্যে কাটতে কাটতে প্রায় 1 বছর পর্যন্ত এই মামলায় আমার ভাইয়া বাড়ির বাইরে থাকে। 1 বছর পর আমার বাবা আমাদের ধানি জমি, অনেকটা জমি বিক্রি করে ফেলে এবং বিক্রি করে আইনি লড়াইয়ে যায় এবং আইনি লড়াইয়ে গিয়ে আমার ভাইকে আমার বাবা তখন মুক্ত করে এটা বলে যে বিয়ে তো হয়ই নাই এবং আদৌ ওর পেটে যেই সন্তান ছিল এটা আমার ভাইয়ার সন্তান কিনা তারও কোনো পোস্টমর্টম হয় নাই বা তারও কোনো ডিএনএ টেস্ট হয় নাই।
সুতরাং আমার আব্বা দাবি করেছে এটা আমার ছেলের সন্তান না। সেই দাবির পরিপ্রেক্ষিতে আমার আব্বু টাকা পয়সা দিয়ে অনেক কষ্ট করে মামলা তখন ধামাচাপা দিয়ে দেয়, এবং মামলা ধামাচাপা দিয়ে দেওয়ার পরে আমার ভাইয়া পুনরায় আবারও বাড়িতে আসে, এবং বাড়িতে আসার পরে আমার ভাইয়াকে আমরা আবারও বিয়ে করাই। আবারও খুব ছোটোখাটো অনুষ্ঠান করে ভাইকে বিয়ে করাই। বিয়ে করানোর পরে ভাই আমাদের পরিবারে আসতে এই থেকে চাচা আর চাচির সাথে আমাদের একটা তুমুল রকমের ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়া মানে শত্রুতা, আমি কারো ছায়া কেউ দেখতে পারে না, একজন আরেকজনকে মারার জন্য 24 ঘন্টা উঠে পড়ে লেগে আছে। আমার বাবাকে কিভাবে আমার চাচি মারতে পারবে, এবং তখন আমার দাদা দাদিও খুবই অসুস্থ, তারা খাট থেকে উঠতে পারে না, খাটেই শুয়ে থাকে সবসময়। তারাও অনেক অসুস্থ, তারা যে কোনো কিছু করবে, দুটো সন্তানকে মিলিয়ে কিছু একটা করে দিবে, এটাও আসলে তাদের পক্ষে সম্ভব না, কারণ দুজনেই খুব অসুস্থ হয়ে থাকে। তাই না, কী করবোটা কি, এমন করে ঝগড়াগুলো মানে ঝগড়া ঝামেলা এগুলো চলতে আছে। তখন আমি মোটামুটি পড়াশোনা শেষ করে একটা চাকরিতে জয়েন করছিলাম, একটা চাকরি করি। আমি তখন হুজুর দাড়ি রাখছি, আর চাকরি যে করে আমি একটা মসজিদেই চাকরি করি, একটা মসজিদে ইমামতি করি, এবং সেখানে মাদ্রাসা আছে, মাদ্রাসায় বাচ্চা পড়াই, ভালো অবস্থানের মধ্যে আছে। ওই সময় আমার চাচাতো বোন ফাহিমা তখন মাদ্রাসায় পড়াশোনা করতো, আলেম পরীক্ষা দিয়ে দিছে, কিন্তু মাদ্রাসায় পড়তো। তো আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করতাম, যে মাদ্রাসায় আমি শিক্ষকতা করি, ফাহিমা ওই একই মাদ্রাসায় পড়াশোনা করতো। তো একই মাদ্রাসায় পড়াশোনা করার খাতিরে ফাহিমার সাথে আমার মাঝে মাঝে দেখা হইতো। তাই আমি ওরে বলতাম যে কী অবস্থা, আব্বুমুর কী অবস্থা। আমি তার ভাইতে যাইতাম না, মাদ্রাসা ওখানেই থাকতাম। তো ও সবসময় বলতো যে ভাইয়া এমন একটা অবস্থা, আসলে কি বলবো, অবস্থার কথা তো কোনো কিছু বলে লাভ নাই। অলওয়েজ আমার পরিবারে আপনার পরিবারকে নিয়ে বাজে মন্তব্য, বাজে কথাবার্তা, এবং আপনার পরিবারও একইভাবে আমাদের পরিবারকে নিয়ে বাজে মন্তব্য, বাজে কথাবার্তা, মানে সব কিছু মিলে খুব খারাপ অবস্থা। এটা আসলে মেনে নেওয়ার মতো না, কী করবো বলেন। তা আমিও তখন চিন্তা করলাম যে কী করা যায়। তা ওর সাথে আমি সবসময় কথা বলি, ওর সাথে উঠি বসি, যাই এখানে ওইখানে। তো আস্তে আস্তে ফাহিমার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, যেহেতু পারিবারিক মাঝে ঝামেলা, আমাদের মাঝে তো কোনো ঝামেলা নেই, ফাহিমা আর আমার মাঝে তেমন কোনো ঝামেলা নেই। তো সবসময় ফাহিমা আমার সব কথা শুনে, আমি ওর সব কথা শুনি। এমন করতে করতে আমরা দুজনের মাঝে ওই যে আমি আমার পারিবারিক খোঁজখবর নিতে নিতে ফাহিমের সাথে মোটামুটি আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সম্পর্কটা এরকম হয় যে ও সবসময় এসে আমাকে বলতো এটা ওইটা, তারপরে বাইরে থেকে এটা ওইটা বানায় না, পিঠা, তারপরে অনেক ধরনের আচার, এটা ওইটাই না আমাকে দিত। যেহেতু আমি বাড়িতে যেতাম না, মাদ্রাসার এখানেই থাকতাম, ওইখানে বাচ্চা পড়াইতাম, শিক্ষকতা করতাম, এবং মানে মসজিদে চাকরি করতাম। এই জন্য বাড়িতে আমার খুব একটা যাওয়া হইতো না, ওইখানেই থাকতাম। তো দুজনের মাঝে এরকম আসা যাওয়া করতে করতে, পারিবারিক কথাবার্তা বলতে বলতে মোটামুটি একটু ভালো লাগা এবং ভালোবাসা কাজ করে। তো ভালো লাগা ভালোবাসা কাজ করলে তো কোনো কথা না, কারণ হচ্ছে আমাদের সম্পর্ক তো কোনোদিনও মেনে নেবে না। যেহেতু মমিন ভাইয়া আর ফারজানা আফা যে কাজ করছে, এরপরে তো আমাদের সম্পর্ক মেনে নেওয়া প্রশ্নই আসে না, পরিবার তো এটা কখনোই মানবে না। কিন্তু তারপরেও পারিবারিক চিন্তাভাবনা না করেও ফাহিমের সাথে আমার মোটামুটি একটা সম্পর্কের মাঝে আমি তখন ফাহিমের সাথে জড়িয়ে পড়ি। তো আস্তে আস্তে করে ফাহিমও আমাকে খুব বুঝে, আমিও তাকে বুঝি। তো এটা একটা প্রেমের সম্পর্কের রূপ দেয়। এবং ও আমার স্টুডেন্ট ছিল বলতে, তো তখন কলেজ লেভেলে পড়তো, আমি স্কুল লেভেলে বাচ্চা পড়াইতাম। তো ও কলেজে পড়তো, একই এরিয়াটা একটাই ছিল, একটাই মাদ্রাসা ছিল। পরে ওর সাথে সম্পর্ক হলো প্রায় 1 বছর মতো আমাদের সম্পর্কটা সামনে দিয়ে গেল। তাই 1 বছর পরে ফাহিমাকে বিয়ে দিয়ে দিবে, আমার চাচা চাচির সিদ্ধান্ত নিল ওকে বিয়ে দিবে, এবং ভালো ছেলে দেখে ঘর জামাই বিয়ে দিবে। যেহেতু আমার চাচার অনেক সয় সম্পত্তি আছে, জায়গা সম্পত্তি, তো সেখানে ফাহিমাকে দেখে শুনে ঘর জামাই বিয়ে দিবে। তখন ও কান্নাকাটি করে, ও তো আমাকে পছন্দ করে, আমি ওকে খুব পছন্দ করি, দুজনের মাঝে খুব গভীর সম্পর্কে আছি। তখন ওর যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, মানে আমি তো এটা মানতে পারবো না, আমার খুব খারাপ লাগে। আর এই প্রেম ভালোবাসার কথা যে আমি জানাবো কাউকে, মানে আমার পরিবারকে বা আমার কাকার পরিবারকে, এইটা তো আসলে আর কোনো অবস্থায় সম্ভব না। এরই মাঝে আমার দাদা দাদি দুজনেই মারা গেছে, একজন মারা যাওয়ার 1 মাস পরে আরেকজন মারা গেছে। তো আমাদের পরিবারটাকে ঠিক করার মতো আর কোনো মানুষ নেই, মানে আমাদের কোনো গার্ডিয়ান নাই যে গার্ডিয়ানে দুটো পরিবারকে একসাথ করাই দিবে, ঠিক করাই দিবে। তখন ভাবলাম কি করা যায়, মানে নিজে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি। তো এরকম করতে করতে একটা সময় আমি চিন্তা করলাম যে আমাদের এলাকার কাউকে বিষয়টা জানাই, এলাকার তো অনেক গণ্যমান্য লোকজন আছে, তাদেরকে জানাই, এবং তাদেরকে জানাইলে হয়তো তারা আমার কাকার সাথে বা কাকির সাথে বসে একটা আলোচনায় একটা সিদ্ধান্তের মধ্যে যাবে। যেহেতু আমাদের দুজনের মাঝে একটা সম্পর্ক আছে, সেই থেকে আমি তখন এলাকার লোকজনকে বিষয়টা একটু করে বললাম। কিন্তু এলাকার যাদের কাছে আমি বিষয়টা জানালাম, প্রত্যেকে আমাকে একটা কথাই বললো, তাদের পক্ষে কোনো অবস্থায় সম্ভব না আমার আর ফাহিমার সম্পর্ক নিয়ে আমাদের সাথে কথা বলা, মানে আমার চাচার সাথে বা আমার বাবার সাথে কথা বলা। এলাকার কোনো মানুষ এটাকে কোনো রকমের মূল্যায়ন করলো না। এবং আমি ফাহিমাকে এটাও বললাম যে চলো আমরা পালিয়ে যাই, কিন্তু ফাহিমা পালিয়ে যাওয়ার জন্য রাজি না। ও আমাকে বলে আমি পালিয়ে যাব কেন, কারণ আমি পালিয়ে যাব, আমার বড় বোন তো একইভাবে সম্পর্ক করে তোমার ভাইকে বিশ্বাস করছিল,
এবং তোমার ভাই তো সে বিশ্বাসের মর্যাদা দেয় নাই। একটা পর্যায়ে এখন আমি তোমাকে নিয়ে পালাবো, পর যদি তুমি আমাকে ছেড়ে দাও আমার কী হবে? আমার বরাবর অবস্থা যা হয়েছে আমার তো তাই হবে। মানে ফাহিমা আমাকে ভালোবাসে ঠিক আছে, কিন্তু আমাকে ওই বিশ্বাসটা করতে পারে না। ও মোটামুটি দেখতে অনেক সুন্দর ছিল। আমার মাদ্রাসায় যতগুলো স্টুডেন্ট ছিল তারই মাঝে ফাহিমা দেখার মতো একটা মেয়ে ছিল। এই জন্য ওর ভিতরে একটু অহংকারও কাজ করে এবং বিয়েও হয়ে যাবে। পরিশেষে আমি তখন ভাবলাম যে কি করা যায়, মানে কি এমন করতে পারি। একদিন আমি আমার কাকার দোকানে গেলাম, গিয়া কাকারে ডাক দিলাম। কাকার সাথে মোটামুটি আমার সম্পর্কটা কাকার সাথে অনেকটাই ভালো। তো ভালো থাকার জন্য কাকাকে আমি ডাক দিলাম। ডাক দিলে কাকা তখন বেরিয়ে আসছে। আসার পরে আমি কাকাকে দোকানের পিছনে গিয়েই কাকার পা ধরে কান্না করতে শুরু করছে। পা ধরে চিৎকার করে কান্না হয়েছে, কাকা আমি ফাহিমাকে ভালোবাসি এবং ওর সাথে আমার সম্পর্ক, আমি তো আমার বড় ভাইয়া মমিনের মতো না, মমিন ভাইয়ের মতো না, আমাকে বিয়ে করব এবং ওকে নিয়ে আমি সংসার করবো। আমি ওরা কখনো কষ্ট দিব না কাকা, আপনার অন্য কোথাও বিয়ে দিয়েন না। আমি মাদ্রাসায় শিক্ষকতা করে মোটামুটি ভালো টাকায় বেতন পাই, তা আমি ওরা খাওয়াই পরে বাঁচাইতে পারবো। আমার কাকা তখন আমার বলে যে এটা তো তোর চাচি কখনো মানবে না এবং তোর বাবা মাও মানবে না, যেহেতু এরকম একটা ঘটনা কিছুদিন আগেই ঘটলো। তাই আমি বললাম যে ঠিক আছে, এরকম একটা ঘটনা ঘটছে, তার দোষ তো আর আমার না, বা আমি তো কোনো অপরাধ করি না। আমার কাকা তখন আমাকে বলে ফাহিমা কি তোরে পছন্দ করে? আমি বললাম হ্যাঁ। তা আমি কাকার প্রমাণও দিলাম, আমাদের প্রেম ভালোবাসার প্রমাণও দিলাম। দেওয়ার পরে কাকা আমাকে বলে ঠিক আছে, এখন আমি কি করব, বিয়ের তো তারিখও ঠিক হয়ে গেছে, তোরা তো আগে কোনো কিছু বলি না। তাই আমি বললাম আগে বলি নাই, বা আমি ভাবলাম যে ফাহিমা হয়তো আপনাকে জানাবে বা বলবে, তো ফাহিমাও তো বলে নাই, আর এখন আমি কি করতে পারি কাকা, আমি কিন্তু ওরে খুব ভালোবাসি। তো আমার কাকার ভিতর তখন ভয় ঢুকে যায় এই জন্য ওই যে ফারজানার কথা মনে হয়, ফারজানা আপার কথা মনে হয়। আমার কাকা তখন কান্না করে দিয়ে বলে দেখ, সেদিন আমরা ফারজানাকে বুঝি নাই বইলা মমিনকে বিয়ে করার সুযোগ দিয়েছি বইলা ফারজানা আত্মহত্যা করছে, এবং আজকেও যদি আমি আমার মেয়ে ফাহিমাকে বিয়ে দিয়ে দিই এবং একইভাবে তুই যদি কোনো একটা কিছু করে বসিস, তা আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুই আমার ভাইয়ের ছেলে হইলেও আল্লাহ আমার কোনো ছেলে সন্তান দেয় নাই। তোরা দুইটা ভাই আমার কাছে আমার ছেলের মতোই। তোর চাচি হয়তো আলাদা চোখে দেখে, বাট আমি আলাদা চোখে দেখি না। তোরা দুইটা ভাই আমার কাছে আমার নিজের সন্তানের মতো। আমি তখন কান্না করে কাকারে বললাম যে কাকা দেখেন না, আপনি কোনো কিছু একটা করতে পারেন কি না, কারণ আমি তো ফাহিমাকে ছাড়া বাঁচব না, আমি অনেক বেশি ভালোবাসি। আমার কাকা বললো ঠিক আছে, তুই টেনশন করিস না, আমার উপরে ভরসা রাখ, আমি কিছু একটা করব। এই কথা বলার পরে আমার কাকা তখন গেল, গিয়ে কেমনে বিয়ে মোটামুটি পিস নামানোর চেষ্টা করতেছে, বাট পিছে নামাইতে পারতেছে না। একদিন কাকা সরাসরি আমার মাদ্রাসায় চলে আসছে এবং বিষয়টা তখন একটু করে জানাজানি হতে শুরু হলো, যার জন্য ফাহিমার মাদ্রাসা আসা বন্ধ হয়ে গেল। ফাহিমা মাদ্রাসা আসে না। কাকা আমার মাদ্রাসায় এসে আমাকে বলতেছে যে গোলাম মোস্তফা একটা কাজ কর, তোর চাচিকে তো কোনোভাবে রাজি করানো যাচ্ছে না এবং এটা আসলে হবেও না। তোর চাচি যেখানে ফাহিমের বিয়ে ঠিক করছে ওই ছেলে কাছে বিয়ে দিয়ে দিবে। আমি ফাহিমের নিয়ে আসবো কালকে, তুই আমার দোকানে আসিস, ওইখান থেকে আমি তোরা বলবো তুই ফাহিমাকে নিয়ে চলে যা, কোনো দিকে নিয়ে ওকে বিয়ে করে তুই সংসার কর। কারণ ফাহিমের যদি এখন বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু তোর যদি কিছু একটা আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কাকা বারবার এটাই বলে। তাই আমি বললাম যে আচ্ছা কাকা ঠিক আছে। তো ফাহিমের সাথে আমার কথাবার্তা হলো না। পরের দিন দুপুরবেলা কাকার দোকানে গেছি, কাকা তখন ফাহিমাকে খবর দিছে। তো ফাহিমা বোরকা গায়ে দিয়ে আসছে। আসার পরে আমার কাকা বলতেছে আমার দূর সম্পর্কের এক আছে, মানে খালা আছে, তা আমার বলে তোর ওই খালার বাসায় চলে যা। আবার ওই খালার সাথে আমার কাকার সম্পর্ক মোটামুটি একটু ভালো ছিল। তো সম্পর্ক ভালো থাকার কারণে আমার ওই খালার বাড়িতে আমার কাকা হচ্ছে ফোনে কথা বলে খালামার সাথে কথাবার্তা বলে আমাকে আর ফাহিমাকে ওইখানে পাঠিয়ে দিল। তো সেখানে চলে গেলাম এবং সেখানে চলে যাওয়ার পরে কাকি মানে ওইখানে যাওয়ার পর আমার খালাই তখন মোটামুটি বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্টস করলো, মানে লোকজন ডাকলো বা যেভাবে বিয়ে করা হয় আনুষ্ঠানিকভাবে। তখন ফাহিমের সাথে আমার তখন বিয়েটা হলো পরে আলহামদুলিল্লাহ সেখানে আমি তখন আসি। আর এদিক দিয়ে কাকি তো পুরো বাড়ি মাথায় করে নিতে আসে। আমার কাকি বুঝে গেছে যে কাকাই হচ্ছে ঘটনাটা ঘটাইছে, কাকাই আমার সাথে ফাহিমের বিয়ে দিয়ে দিছে। এটা শোনার পর তো কাকি আরও রেগে গেছে যে কেন ওনার হাজব্যান্ড এরকম একটা কাজ করলো, তিনি তো কোনোভাবেই এটার পক্ষে ছিল না, কেন আমার কাকা এরকম একটা কাজ করলো, যার জন্য কাকি এত পরিমাণে রাগছে। কাকি আর মানে নিজের রাগ ধরে রাখতে না পেরে নিজে পর্যন্ত নিজের মাথা দেওয়ালের সাথে ফিটে মাথা বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলছে, এমন অবস্থা। পরে আমি খালার বাড়িতে পড়ে আছি আর এদিক দিয়ে তো আমার চাকরি চলে যাওয়ার মতো অবস্থা, যার জন্য খালাম্মার বাড়িতে ফাহিমাকে রাইখা আমি তখন চাকরি করার জন্য আসছি আমার মাদ্রাসায়। যেদিন আমি মাদ্রাসায় চাকরি করার জন্য আসছি মনে হয় কেউ একজন আমার কাকিকে বলে দিছে যে আমি মাদ্রাসায় আসছি। আমার কাকি ওই দিন দুপুরবেলায় মাদ্রাসায় আসছে, আমি ক্লাস নিচ্ছিলাম, ক্লাস করতেছিলাম, আমার স্টুডেন্টদের সামনে কাকি ক্লাসে ঢুকে আমাকে জুতাপিটা করতে শুরু করছে। তা মাদ্রাসায় যত শিক্ষক ছিল তারা মিলে ধরছে, কাকিরে ধরে রাখতে পারে না। পরে আমি কাকারে ফোন দিলাম, কাকাও তখন আসছে। আয়শা কাকা ওইখান থেকে ধমকাধমকি করে কাকা সবার সামনে বলতেছে যে আমার কাকিকে বললো যে তুই যদি এরকমই করিস তা আমি তোরে তালাক দিব।
আমি তোরে তালাক দিব তুই যদি এরকমই করিস, যা হবার তা হয়ে গেছে, যার মৃত্যু যেভাবে লেখা আছে তার মৃত্যু ওভাবেই হবে। তোর মেয়ের মৃত্যু ওভাবে লেখা ছিল, তোর মেয়ে ওভাবে মারা গেছে। তোর মেয়ে কেন সবার কাছে বললো না যে তার পেটে বাচ্চা ছিল? ফারজানা কেন বললো না যে বাচ্চা তার পেটে ছিল? যদি সে বলতো যে মমিনের বাচ্চা তার পেটে আছে, তাহলে তো আমরা মমিনকে বিয়ে হইতে দিতাম না। এখন এটাই সে কেন করলো, বললো না কেন? এই কথা বলে সম্পূর্ণ দোষ কাকের উপর দিল। এবং কাকি তখন মাদ্রাসায় সবার সামনে বলল, যদি আমার মেয়ের কিছু হয় আমি কিন্তু তোকে ছাড়বো না। আমার কাকারে বলল যে আমার মেয়ের যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না, আমি কিন্তু তোকে উচিত শিক্ষা দিব। আমার কাকাকে তুই করেই সম্বোধন করলো, এইভাবে খারাপ ব্যবহার করে দেন কাকি তখন চলে গেল। আমার কাকা তখন বললো যে যা তুই ফাহিমাকে নিয়ে বাড়িতে আয়। তা আমি তখন ফাহিমাকে নিয়ে, আর আমার ওই বিয়ের বিষয়টা আমার আব্বা আম্মা কিন্তু প্রথম দিকে যদিও নানা করেছিল, বাট শেষের দিকে তারা মেনে নিছে, যেহেতু ফারজানার এরকম একটা ঘটনা ঘটছে, এই জন্য আমার আব্বা আম্মা মানছে। মানার পরেই দেন এই ঘটনার পরে আমি তখন ফারজানাকে নিয়ে বাড়িতে আসছি, বাড়িতে থাকতেছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুই ঠিক হয়ে গেছে। আমার কাকিও আর তেমন কোনো ঝামেলা করতেছে না, এবং পরিপূর্ণভাবে এলাকার মানুষও আর ওভাবে কোনো কিছু বলতেছে না, এবং সব কিছু ঠিক হয়ে গেছে। ফাহিমা আমাদের বাড়িতেও থাকতেছে এবং আমার কাকার মানে ওর বাপের বাড়িতেও থাকতেছে, সেখানেও থাকতেছে। দুটো পরিবারের সাথে খুব ভালোভাবেই তখন মানে সম্পর্ক চলতেছে, খুব ভালোভাবেই চলতেছে আলহামদুলিল্লাহ। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় ফাহিমা তখন বাচ্চা কনসেপ্ট করে, এবং বাচ্চা কনসেপ্ট করার পরে আল্লাহর কি হুকুম, আমার এই বেবিটা কনসেপ্ট করার কিছুদিন পরেই মানে পেটের মধ্যে নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যায়, সবাই বলে ফাহিমের উপর নাকি জিন নাকি ভূতের একটা নজর আছে। সবাই বলে ওর চুল অনেক লম্বা ছিল, আর দেখতে অনেক সুন্দর ছিল, যার জন্য সবাই বলে যে ওর উপরে জিনের নজর আছে, এই জন্য ওর এরকম অবস্থা। তো আমার কাকি তাবিজ তুমান এটা ওইটা অনেক কিছুই দিল। অ্যান্ড এভাবে বাচ্চাটা মারা যাওয়ার পরে ও কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে, মানে সবার মতো করে কেমন একটু অন্যরকম হতে হতে ওই সময় হঠাৎ করে টিকটক বাইরে হয়েছে। আপনার হয়তো টিকটকের সাথে অনেকেই পরিচয়। তো টিকটকটা বের হওয়ার পরে আমি তো মাদ্রাসায় শিক্ষকতা করি, আমি তো আরও কিছু জানি না। তো ওই আমাদের এক শিক্ষক আছে আর কি, উনি আবার একটু দুষ্ট প্রকৃতির, মানে হুজুরে কিন্তু একটু শয়তানি মুখর। উনি একদিন হঠাৎ করে এসব মোবাইল ফোন আমাকে বলতেছে যে গোলাম মোস্তফা সাহেব দেখেন তো এই মেয়েটাকে চিনেন কিনা। তো আমি তাকে দেখলাম যে ও মা, এটা তো আমার বউ ফাহিমা। পরে আমি বললাম যে কী ব্যাপার, এটা এরকম কেন, কই পাইছেন এটারে? বলে আপনার বউ তো টিকটক করে, আপনি কি জানেন? আমি তো ভাই তখন টিকটক বুঝি না যে টিকটক কী। পরে আমাকে বলে আপনার বউ টিকটক করে, এটা তো একটা অ্যাপসের মাধ্যমে করা হয়, এটা তো ভালো না। পরে আমি চিন্তা করলাম যে এটা কোন ধরনের কথা। আমি ওই সময় কিন্তু বোরকা পরাই ছিল, মানে বোরকা পরে টিকটক করতেছে, একটা গানের সাথে নাচতেছে আর কি। তা আমি তখন সন্ধ্যার সময় মাদ্রাসায় শেষ করে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে ওরে বললাম যে ফাহিমা এটা তো ভালো না, তুমি টিকটক ফিকটক এগুলো কী করো, মানুষের কাছে তোমার ছবি যায়, তা এটা তুমি কইরো না। তো আমাকে বলে আচ্ছা ঠিক আছে, আমি তো দুষ্টমি করে আমার বান্ধবীর সাথে করছি, আর তুমি যদি বলো তাহলে আমি আর করবো না। ঠিক আছে, তো আমাকে বললো। আমি বললাম হ্যাঁ এটা করো না, এটা শরিয়ত মোতাবেক এটা ভালো না, তোমার চেহারা অন্য কেউ দেখবে, এবং এটা ঠিকটা, এটা করো না। ও আমাকে বলো আচ্ছা ঠিক আছে আমি করবো না, তুমি চিন্তা করো না। পরে ওইটা করে না। তার এখানে প্রায় মাসখানেক পরে হঠাৎ করে আমার ওই হুজুরে আইসা আমাকে আরেকটা ভিডিও দেখাইলো যে গোলাম মোস্তফা সাহেব দেখেন আপনার বউয়ের অবস্থা কি। উনি সম্ভবত টিকটক করে না, টিকটক দেখে, আমি জানি না উনিগুলো কীভাবে পায়, আমি তো জানি না। ওই সময় কিন্তু একদম 3 পিসে শর্ট একটা ড্রেস পরে খুব কঠিনভাবে নাচানাচি করতেছে টিকটকের মধ্যে, এবং হিন্দি একটা গানের সাথে নাচতেছে। এটা দেখার পর আমার মাথায় তখন রক্ত উঠে গেল যে আমার বউ এরকমভাবে, এটা তো হতে পারে না। তো ওই দিন আমি ওকে গিয়ে আবারও বললাম যে ফারজানা, আরে ফাহিমা এটা ঠিক না, তুমি এটা অন্যায় করতেছো, এবং তুমি এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত হবা না, এটা খারাপ। ওরে আমি বুঝাইলাম। তো ওই দিনও ও আমাকে বললো যে ঠিক আছে আমি করবো না। ও কিন্তু আমাকে মুখে বলে করবো না বা এইসব আমি করবো না, কিন্তু আদতে সে ভিতর থেকে এসবই করতেছে। আমার কোনো কথা না শুনে তখন ও আবারও পুনরায় ওই টিকটক করেই, এবং একদিন 2 দিন 3 দিন আমি ওকে বাধা দিই, বাট বাধাতেও আমার মুখের উপর আমাকে বলে যে আমি করবো না, মাফ করে দাও, ক্ষমা করে দাও, কিন্তু ভিতরেতে ওইগুলা চালাইতে আছে, মানে টিকটক ভিডিও চালাইতে আছে। একটা পর্যায়ে এরকম করতে করতে ও এত পরিমাণে টিকটক করতে শুরু করছে যে একরকম টিকটক সেলিব্রিটি হয়ে গেছে। এবং আমার মাদ্রাসার তখন প্রায় অনেক ছাত্রছাত্রীর হাতে ওর ভিডিও, এবং মোটামুটি অশ্লীল জামা কাপড় পরে ও তখন টিকটক বানাইতেছে। তো এরকম করে অনেকে ক্লাসে গেলে আমাকে বলে যে হুজুর আপনার আজকে কিন্তু ম্যাডামে এরকম একটা ড্রেস পরে টিকটক বানাইছে, এই হয়েছে ওই হয়েছে। তো আমি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখি, ইমামতি করি মসজিদে, তা এটা তো মনে করেন যে আমার জন্য খারাপ। তাই এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তখন ফাহিমাকে বললাম যে ফাহিমা এভাবে তো চলতে পারে না। তখন কিন্তু ও এত বড় লেভেলের সেলিব্রিটি হয়ে গেছে, মানে টিকটকের বিভিন্ন জায়গায় যে টিকটক অনুষ্ঠানগুলো হইতো না, ওইখানে ওকে নিয়ে যাইতো, ও কিন্তু যাইতো, এবং সেখানে গিয়ে ও টিকটক করতো, মানে অনেক বড় বড় জায়গায় যেত টিকটক করতো, এখান থেকে সে টাকাও পাইতো, এবং সেই টাকা এনে তার মায়ের হাতে দিত, এটা ওইটা কিনতো। তাই
এরকম করতেছে দেখে আমার ভিতরেও খুব খারাপ লাগলো যে না, আমি আমার বউকে আর কী বা করতে পারি। একটা জিনিস আছে, মানা করতে পারি, নিষেধ করতে পারি, গায়ে তো হাত তুলতে পারি না। পরে চিন্তা করলাম যে আমি এই বিষয়টা আমার শাশুড়িকে জানাই, মানে আমার চাচিকে জানাই। তা আমি তখন চাচিরে বললাম যে আমি তখনও চাচিই ডাকি, মা ডাকি না, চাচি ডাকি, যে চাচি এই ঘটনা, এগুলো তো আসলে আমি মসজিদে ইমামতি করি, আমার মুসল্লিরা আমাকে আইনা মোবাইল ফোনে দেখায়, ও বিভিন্ন ছোটো ছোটো কাপড় পরে নাচানাচি করে গানের সাথে, এখানে তো আমার একটা মান সম্মান আছে, আমার তো মান সম্মান যাচ্ছে। এখন চাচি আপনি এটার একটা বিধি ব্যবস্থা করে দেন না, এটা কীভাবে কী করতেছে। আমার চাচিও আমার কীভাবে তার মেয়ের মতোই বলল যে ঠিক আছে, সমস্যা নাই, এটা আমি ওর সাথে কথাবার্তা বলে ঠিক করে নিব। এই মা মেয়ে আমাকে জাস্ট বলে ঠিক করে নিব, ঠিক করে নেব, ঠিক কিন্তু ভাই কেউ করতেছে না। এরকম করতে 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 আমার মুসল্লিদের মধ্যে একদিন আমার মসজিদে যে সভাপতি ছিল, তিনি একদিন আমাকে বিষয়টা ডাক দিয়ে জিজ্ঞেস করলো যে হাফেজ সাহেব, এখন কি আর বলবো আপনাকে, বলতে তো লজ্জাও লাগে, আপনি একজন হাফেজ মানুষ, মসজিদে ইমামতি করেন, মাদ্রাসায় বাচ্চা পড়ান, এখন আপনার বউ যদি এগুলো করে, এই যেমন অশ্লীল শরীয়তা মোতাবেক বিভিন্ন অনুষ্ঠানে যায়, নাচানাচি করে এবং এরকম টিকটক ভিডিও বানায়, এটা তো আসলে হতে পারে না। এবং এটা কীভাবে কী করবেন, আপনি এটার একটা বিধি ব্যবস্থা করেন, আদারওয়াইজ আপনি আমাদের মসজিদে ইমামতি ছেড়ে দেন। কারণ আমাদের মসজিদে ইমাম সাহেবের বই এরকম টিকটক ভিডিও বানাবে বিভিন্ন ছেলেদের সাথে, বিভিন্ন ছোটো ছোটো কাপড় পরে, এটা তো আমরা আসলে মেনে নিতে পারি না, আমাদের ইজ্জত সম্মানের একটা ব্যাপার আছে। তো আমাদের মসজিদের সভাপতি যে কথা বললো, এটা কিন্তু ঠিকই আছে, মানে সভাপতির যুক্তিতে এই কথা সম্পূর্ণ ঠিক আছে, কারণ এটা আসলে কেউই মেনে নেবে না, কারো এটা মেনে নেওয়ার কথাও না। আমি তখন খুব বিপাকেই পড়ে গেলাম, খুব টেনশনেই পড়ে গেলাম যে এখন কী করব, মানে কি করা যায়। যাই হোক, চুপ হয়ে গেলাম যে ঠিক আছে, দেখা যাক কী হয়। আমি তখন এই বিষয়টা নিয়ে ফারজানার আম্মু, ফারজানার আব্বু, মানে আমার কাকা, এবং পারিবারিকভাবে আমি তখন সবাইকে নিয়ে একদিন বসলাম। আমার বাবা মা যারা আছে, বড় ভাই তো তখন তার বউ নিয়ে ঢাকায় থাকতো, উনি সিলেটে থাকতো না, বউ নিয়ে ঢাকায় থাকতো, এখানে উনি চাকরি করতো কোথায় জানি, তাও এখানে উনি থাকতো। বড় ভাইয়ের সাথে আমার সম্পর্কটা খুব একটা ভালো না ওই সময় আর কি, ভাইয়ের সাথে খুব বেশি একটা কথা বলতাম না, আমি আমার মতো, ভাইয়া ভাইয়ার মতো। তা পারিবারিক সবাইকে নিয়ে তখন একটা মিটিংয়ে বসলাম, বসে আমি তখন সবার কাছে বললাম যে এই ঘটনা, আমার তো মসজিদ থেকে আমার চাকরি চলে যাচ্ছে, আমাকে তো বলে দিছে এই আমাকে চাকরি করতে দিবে না, এখন ও এগুলো করতেছে, এগুলো কীভাবে কি, এটা তো হতে পারে না। পরে আমার চাচি এখানে আসে, আমি চাচিরও বললাম, চাচি তখন বলে যে এখনকার মেয়েরা অনেক কিছুই করে, ওরা মডার্ন হয়েছে, এখন তার মেয়েরা আগের মতো নয়, বোরকা পরে চলে না, হেজাব পরে চলে না, এখন মেয়েরা অনেক মানে মডার্ন হয়েছে, এখন এগুলোতে বাধা দিলে হবে না। আমাদের সরকার, আমাদের দেশের সরকারও নারী, স্পিকারও নারী, তাই নারীদের উপরে ক্ষমতা আছে, এরকমভাবে বললে হবে না। মানে আমার চাচি, আমি অবাক হয়ে গেলাম যে পরিপূর্ণভাবে ফাহিমের সাপোর্ট নিয়ে নিল। এতদিন যদিও আমাকে উপর থেকে বললো যে না ঠিক আছে, আমি আমার মেয়েকে বুঝাবো, এটা থেকে সরিয়ে আনবো বা এগুলো করতে দিব না, কিন্তু ওই দিন উনি একদম সম্পূর্ণভাবে সরাসরিভাবে মেয়ের সাপোর্টে নিয়ে নিল। পরে আমি বললাম যে এভাবে তো হতে পারে না, এভাবে হতে পারে না, যদিও আমার সংসার করে তাহলে ওই সব টিকটক ফিকটক ছাড়তে হবে, এগুলো ছেড়ে আমার সংসার করতে হবে, অন্যথায় আমাকে ছেড়ে দিতে হবে, তো আমি এটা মানতে পারবো না। এই কথা বলে ফাহিমের সাথে কিন্তু আমার কাবিনে অনেক টাকা হয়েছে। আমার ওইখানে কিন্তু আমার কাকা ফোন করে দিয়েছে যে কাবিনটা ভালো করে কইরেন, যেহেতু আমার বড় মেয়ের জীবনটা নষ্ট হয়েছে, ছোটো মেয়ের জীবনটা যাতে নষ্ট না হয়। 8 লাখ টাকা কাবিন হয়েছে। আমার চাচি তখন বলছে ঠিক আছে 8 লাখ টাকা দিয়ে আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়ে তোমার সংসার করবে না। মানে আমি তখন খুব অবাক হয়ে গেলাম, মানে নিমেষে উনি বলতেছে আমার মেয়ে তোমার সংসার করবে না, 8 লাখ টাকা দিয়ে দাও, আমার মেয়ে তোমার সংসার করবে না। তা আমি তখন বললাম যে 8 লাখ টাকা আমি কোত্থেকে দিব, আমাদের কিন্তু তখন মানে টাকা পয়সা নাই, অত জায়গায় সম্পত্তিও নেই, টাকা পয়সাও নাই। কারণ হচ্ছে যে ধরেন আমি তো আসলে আমার জায়গায় দাঁড়িয়ে আর কোনো কিছু করতে পারবো না, কারণ যে পরিমাণের জায়গা ছিল তা সব জায়গায় আমার ভাইয়ার ওই মামলার জন্য বিক্রি হয়ে গেছে। মোটামুটি আমাদের আর তেমন কোনো জায়গায় সম্পত্তি নেই, শুধু ঘর বিটাটা ছাড়া। তো ভাইয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে ভাইয়ের ওই মামলা থেকে বের হওয়ার জন্য, মানে চাচির ওই মামলা থেকে, ফারজানার মামলা থেকে। তো এই জন্য আমাদের কাছে টাকা পয়সাও নেই। এখন উনি বলে যে তুমি ফারজানাকে ফাহিমেকে কাবিনের টাকা দিয়ে দাও, কাবিনের টাকা দিয়ে ছেড়ে দাও, যে যদি তোমার এটা মনোনীত না হয়। তা আমি এখন কাবিনের টাকাটা দিব কোত্থেকে ভাই, কাবিনের টাকা দেওয়ার মতো টাকা তো আর আমার কাছে নাই। আমি আবার একইভাবে করলাম কি, এইভাবে সংসার করতে শুরু করলাম, আবারও এই বউ নিয়ে সংসার করতেছি। কাবিনের টাকা তো না, কাবিনের টাকা দিতেও পারবো না, ছাড়তেও পারবো না, তো মানে বোকার মতো দুঃখিতভাবে আবার ওর মতো করে সংসার করতেছি, কান্নাকাটি করতেছি, মনকে বুঝাইতেছি, নামাজ পড়তেছি, আল্লাহর কাছে বলতেছি আল্লাহ হেদায়েত দান করো, ওর উপরে হেদায়েত দান করো, আল্লাহ ওর উপরে রহমত বর্ষণ করো, যাতে ওইটা থেকে সরে আসে, যাতে ও ভালোর পথে আসে, আল্লাহ তুমি একটু রহমত করো। আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে বুঝাই যে আল্লাহ তুমি রহমত করো, কিন্তু কোনোভাবেই আমি মানে সুরাহার কোনো কিছু পাচ্ছি না, মানে বেটার কোনো কিছুই পাচ্ছি না। ওর মতো করে টিকটক ভিডিও বানায়, এখানে ঘুরে ওইখানে ঘুরে, বিভিন্ন ছেলেদের সাথে যায়, পার্টিতে যায়, এটা করে ওইটা করে। মানে আমার জায়গায় দাঁড়িয়ে আমার কাছে মনে হয় যে আমার মতো মানে অসহায় স্বামী এই দুনিয়াতে আর নাই, আমি মনে হয় সবচেয়ে বেশি অসহায়।
এরকম করতে করতে আমাদের মাদ্রাসার একজন কারি আছে, ওর নাম কারি হাবিবুল্লাহ, তিনি অনেক বড় একজন মাওলানা। তা হাবিবুল্লাহ সাহেবের সাথে আমার খুবই মন খারাপ থাকে, অলওয়েজ যে কান্নাকাটি করি। তা হাবিবুল্লাহ সাহেবের সাথে একদিন আমি ওইখানে বসলাম, বসার পরে তিনি আমাকে বলতেছে যে কী অবস্থা, আপনি সবসময় কেন এরকম মন খারাপ করে থাকেন, কান্নাকাটি করেন, পারিবারিক একটা মানে ঝামেলার ভিতরে আসেন, মনে হয় আপনার হয়েছেটা কি? তো আমি ওই হাবিব সাহেবকে তখন বললাম যে হুজুর কী আর বলবো, দুঃখের কথা, এই অবস্থা। তখন আমার পারিবারিক ঘটনাগুলো আমি তখন তারে বললাম। তা বলার পর উনি আমাকে বলে, তো আপনি বউটাকে ছেড়ে দেন। আমি বললাম যে ছাড়ার মতো তো কোনো লাইন আমার কাছে নাই, আমি ছাড়বোটা কেমন করে আপনি বলেন? ওইটা ছাড়তে হলে তো আমার টাকা পয়সার প্রয়োজন, আমার তো আমার পরিবারের কাছেও এত টাকা নাই, আমার কাছেও নাই, তোমার 8 লাখ টাকা কাবিন দিয়ে ছাড়তে হবে। পরে তিনি আমাকে একটা আইডিয়া দিল যে দেখেন, আপনি যদি আমার কথা শোনেন তাহলে আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারি, আপনার যদি মনোনীত হয় আপনার আইডিয়াটা মানে না মানে না আপনার ইচ্ছা। তাই আমি বললাম যে ঠিক আছে বলেন। ইনি তখন বললো যে আমার কাছে একটা মেয়ে আছে, আমার পরিচিত, মেয়েটার স্বামী আগে সৌদি আরবে থাকতো, যথেষ্ট পরিমাণের ফরজগার একটা মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং দেখতে শুনতে খুবই ভালো, সুন্দরী। ওই মেয়েটার হাজব্যান্ড সৌদি আরবে থাকতো, সৌদি আরবে মেয়েটার হাজব্যান্ডটা মারা গেছে, মারা যাওয়ার পরে ওই সৌদি সরকার থেকে মেয়েকে কিছু টাকা দেওয়া হয়েছিল, মেয়েটা খুবই ভালো টাকা দেওয়া হয়েছিল এবং মেয়েটাকে মোটামুটি প্রায় 15-16 লাখ টাকার মতো ওই সময় সৌদি সরকার দিয়েছে। তো ওই টাকাটা নিয়ে মেয়েটা এখনও আছে, তার কোনো সন্তানাদি হয় নাই। কিন্তু ওই মেয়েটা এরকম একটা স্বামী খুঁজতেছে যে স্বামীটা দেখতে শুনতে ভালো এবং যথেষ্ট পরিমাণের ফরজগার, নামাজ রোজা করে, হুজুর টাইপের একটা স্বামী খুঁজতেছে। যদি পায় সে বিয়ে করবে। আমাকেও বললো যে হুজুর যদি এরকম কোনো মানুষ থেকে থাকে, সে আগে বিয়ে করছে তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু বউ মারা গেছে বা বউ নাই, ওরকম কোনো লোকও যদি থাকে আমি বিয়ে করব এবং তাকে নিয়ে আমি সংসার করব, এটা আমাকে আমাদের হাবিবুল্লাহ হুজুর বলল। আমি তখন বললাম তাহলে তো ভালোই হয়, তাহলে আপনি আমাকে কী করতে বলতেছেন? উনি আমাকে বলে এই মেয়েটাকে বিয়ে করেন এবং বিয়ের আগে আমি মেয়েটার সাথে কথাবার্তা বলবো যে কাবিনের যে টাকাটা, কাবিনের টাকাটা প্রয়োজনে বিয়ের যেদিন আপনার সাথে মেয়েটার হবে গোপনে বিয়েটা করেন, কাউকে বলার দরকার নেই, গোপনে বিয়েটা করে মেয়ের কাছ থেকে কাবিনের টাকাটা নিয়ে নেন। মানে আপনি তাকে যাই কাবিন দেন, কিন্তু ওর কাছ থেকে 8 লাখ টাকা নিয়ে আপনি আপনার আগের বউটাকে বিয়ে করে দেন। তা আমি বললাম যে পৃথিবীতে এরকম মেয়ে আছে নাকি যে আমাকে 8 লাখ টাকা দিয়ে বিয়ে করবে? উনি বলে যে এই মেয়েটা করবে, কারণ আমার বিশ্বাস আছে ওই আপনার মতো একটা ছেলে খুঁজতেছে, এরকম দিন দুনিয়া নিয়ে কাজ করা ফরজগার একটা ছেলে খুঁজতেছে। আমি আপনাকে আগামী দিন আগামী দিন আপনি আমার সাথে ওই মেয়ের বাড়িতে যাবেন, আমি আপনাকে নিয়ে যাব। তারপরের দিন উনি কী করলো, ওই বাড়িতে আমাকে নিয়ে গেলো। এরপরের দিন ওনার সাথে সকালবেলা গেলাম হুজুরের সাথে। যাওয়ার পরে ওই মেয়ের পরিবারে গেলাম। মেয়ের বাবা নাই, মা আছে এবং আরও ছোটো 2টা বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে। মেয়ের মায়ের সাথেই থাকে, ওই বাড়িতেই থাকে। তা মেয়েটাকে দেখলাম, মেয়েটাকে দেখালো আমাকে, যথেষ্ট পরিমাণে সুন্দরী, মাশাআল্লাহ সুন্দর আছে, কিন্তু ফরজগার, যথেষ্ট পরজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আমি কিন্তু মনে মনে এরকম একটা বউ চাচ্ছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে এরকম ফরজগার, দিনদার, ইমানদার একজন বউ দাও। এবং যেমনটা আমি এই মেয়েটাকে পেয়েছিলাম, মেয়েটার নামও জান্নাত আক্তার। জান্নাত, দেখতে শুনতো একদম আলহামদুলিল্লাহ জান্নাতের মতো। পরে আমি মনে মনে তো এটাই যাচ্ছে যে আল্লাহ এরকম একটা নারী তুমি আমাকে দাও, এরকম একটা বউ তুমি আমাকে দাও যে কিনা দেখতে শুনতে ফরজগার, নামাজি, যেরকমটা ভালো ওরকম। মন থেকে যেরকম চাইছিলাম আমি জান্নাতকে সেরকমভাবেই পাইছি। পাওয়ার পরে হুজুর তখন জান্নাতের আম্মার সাথে কথা বললো। জান্নাতের আম্মা বিষয়টা রাজি হলো না। তিনি বলে যে না, এখন বিয়ে হওয়ার সাথে সাথে 8 লাখ টাকা দিব হুজুরকে, এরপরে যদি তিনি আমার মেয়েকে ছেড়ে দেয় কী হবে? পরে তিনিও বুঝিয়ে বললো, বুঝিয়ে বলার পর আমি তখন জান্নাতের মোবাইল নাম্বার নিয়ে আসছি। মোবাইল নাম্বারটা নিয়ে চলে আসছি। ওই দিন রাতে সে আমাকে কল দিছে। তখন কিন্তু ফাহিম আমার সাথে ঘুমাইতো না, ফাহিম ওর আম্মুর সাথে ঘুমাইতো, বেশিরভাগ ওর আম্মুর সাথে থাকতো, বিভিন্ন ছেলেদের সাথে যাইতো, টিকটক করতো, ওইগুলোয়। তখন তো ফাহিম আমার কন্ট্রোলে নাই। রাতের বেলা জান্নাত আক্তার আমাকে কল দিল, কল দিয়ে বলতেছে যে হুজুর আমি তো আমার আম্মুর মুখে শুনলাম এই ঘটনা, এখন আমি আপনাকে বিশ্বাস করে আপনাকে আমি দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনি আমার সাথে বেইমানি করবেন না। যদি আপনি আমার সাথে বেইমানি করেন তাহলে আপনি আল্লাহর কাছে ধরা থাকবেন, আমি তো কিছু করতে পারবো না। আমি বললাম যে না, আমি তোমার সাথে বেইমানি করবো না, আমি তোমার সাথে বেইমানি করবো না। প্রয়োজন ওইখানে আমি 8 লক্ষ টাকা কাবিন, তুমি আমাকে 8 লক্ষ টাকা দিবে, আমি তোমাকে 10 লক্ষ টাকা কাবিনে বিয়ে করব। আমি তোমার কাবিন দিব 10 লাখ টাকা। তা ওই তখনও বলতেছে, মানে জান্নাত বলতেছে না, আমি আপনাকে 1 লক্ষ টাকা কাবিনে বিয়ে করব। আমি আপনাকে কাবিন ছাড়াই বিয়ে করতাম, কিন্তু যেহেতু কাবিনের একটা রীতিনীতি আছে সেই জন্য আপনি আমাকে 1 লাখ টাকা কাবিন দিবেন, আমি আপনাকে 8 লাখ টাকা দিব এবং সেটা বিয়ের আগেই দিব। মানে জান্নাত তখন পরিপূর্ণভাবে রাজি হয়ে গেল। আমি তখন অবাক হয়ে গেলাম যে এরকম মেয়েও কি দুনিয়াতে আছে, মানে এরকমভাবেই কোনো মেয়ে দুনিয়াতে আসতে। আমার আসলে এটা বিশ্বাসের মধ্যে ছিল না। যাই হোক আলহামদুলিল্লাহ, ও তখন আমাকে 8 লাখ টাকা দিয়ে দিল, মানে বিয়ের আগেই দিল। চেক দিয়ে দিল, আমি চেকে টাকা উঠাইয়া আমি কিন্তু চাচ্ছিলাম তাকে বিয়ে করার জন্য। ও আমাকে বলে না, আপনি আপনার ঝামেলা শেষ করেন এরপরে বিয়ে করেন।
এভাবে বিয়ে করতে রাজি না। ও নিজে আমাকে কাবিন মানে ওর অ্যাকাউন্টে টাকা ছিল, হুজুরকে সাক্ষী রেখে আমাদের যেই হাবিবুর রহমান হুজুর ছিল, হুজুরকে সাক্ষী রেখে তখন আমাকে টাকাটা দিল। তো টাকাটা নিলাম, নিয়ে আমি তখন আমার আব্বা আমাকে ডাকলাম এবং ফারজানার বাবা আমাকেও ডাকলাম। ডাইকা বললাম যে এমন এমন ঘটনা, এই ফাহিমের বাবা আমাকে ডাকলাম, ডাকে বললাম যে এই ঘটনা, যেহেতু আমি ওর সাথে থাকবোই না, ওর সাথে আমার হচ্ছেই না, ও আমার সাথে ঘুমায়ও না, আমার সাথে থাকেও না, টিকটক করে ফিকটক করে, কোথায় যায় কোথায় থাকে কোথায় ঘুমায় এসব কোনো কিছু আমি জানি না। তো আমার মতো একজন হুজুরের পক্ষে এইরকম একটা বউ নিয়ে সংসার করা কোনো অবস্থায় সম্ভব না। তো আমি আর পারতেছি না, আমি অপারক, আমি ওকে ছেড়ে দিব, 8 লাখ টাকা কাবিনের টাকা দিব, আমি ওকে ছেড়ে দিব। তা ওর মা তখন বলতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টাকা দাও ছেড়ে দাও, টাকা দাও ছেড়ে দাও, এরকম করে বলতেছে। তেন আমি কী করলাম, টাকাটা দিলাম, টাকাটা দিয়ে আমি তখন ওরে ছেড়ে দিলাম। ওইখানে পারিবারিকভাবে আমি মুখের উপর সবাইকে বললাম যে তালাক তালাক 3 তালাক বলে টাকাটা ছেড়ে দিন, টাকাটা দিয়ে আমাকে ছেড়ে দিলাম। যাই হোক, ছেড়ে দেওয়ার পরে আমি ওইখানে জান্নাতকে তখন বিয়ে করছি। কিন্তু জান্নাতকে বিয়ে করার পরে জান্নাত আমাকে বলতেছে যে তুমি এই মুহূর্তে তোমার পরিবারকে জানাও না, অন্তত 3-4টা মাস অপেক্ষা করো, যেহেতু তোমার পরিবার অনেক ঝামেলা, পারিবারিক অনেক ঝামেলা আছে, 3-4টা মাস অপেক্ষা করো, অপেক্ষার পরে তুমি সবাইকে জানো। আপাতত এখন কাউকে বিষয়টা জানানোর দরকার নেই যে তুমি বিয়ে করছো। তো আমি যে জান্নাতকে বিয়ে করছি এই বিষয়টা তখন আমি আমার আব্বা আম্মাকেও বলি না। আব্বা আম্মা আমাকে বললো যে টাকা পাইলি কই এত টাকা? আমি বলছি আমি লোন করছি, আমি ব্যাংক থেকে লোন করছি, লোন করে দিছি। তো আমি আমার বাপ মায়ের কাছেও সত্য কথাটা বলি নাই। ওই যে জান্নাত আমাকে মানা করছে, কাউকে বলার দরকার নাই, এখন তুমি এই বিষয়টা কাউকে বললেই না। তা আমি এভাবেই কাউকে না বললাম, আমি তখন এই ফাহিমাকে ছেড়ে দিলাম। জান্নাতের বাড়িতে আমি মাঝে মাঝে যাচ্ছি আসতেছি, এরকম করে মাদ্রাসায় থাকতেছি, সময়গুলো এভাবে কাটতেছে। তখন প্রায় 2 মাস পরে আমার চাচি করছে কি, এই ফাহিমাকে যে টাকাগুলো আমি ফাহিমাকে দিয়েছিলাম এই কাবিন বাবদ, সেই টাকাটা কোনো একটা মাল্টিপারপাস কোম্পানিতে না কোথায় জেনে দিছিল, মানে 3 ডাবল টাকার আশায়। আর ওই সময় আমার কাকার ব্যবসা বাণিজ্যও কিন্তু প্রায় শেষ, দোকানে কাকার ব্যবসা বাণিজ্য বন্ধ, কাকা তখন বাড়িতেই থাকে, বা আর্থিক অবস্থা তখন তাদের মোটামুটি অনেকটাই দুর্বল। ওই টাকাটা তিনি কোথায় জানি, কোন একটা ডেস্টিনির মতো না কোম্পানি কোথায় জানি টাকাটা দিছিল, আমার কাছ থেকে নিয়ে টাকাটা ওইখানে জমা দিছে যে 3 বছর না 2 বছর পরে তারা ডাবল দিবে, এখন যা দিবে তার ডাবল দিবে। এই কথা বলে টাকাটা তো 2 মাস পরে কোম্পানিটা তখন পালাই গেছে, মানে টাকাটা যেদিন দিছে তার 2 মাস পরে কোম্পানি ভাগছে। আমার চাচি তখন পাগল হয়ে গেছে টাকার জন্য। পাগলে আমারে বলতেছে যা হবার তা হইছে, তুমি টাকা দিচ্ছ ঠিক আছে, সমস্যা নাই, তোমার কাকা জমি জমা বিক্রি করে হইলেও তোমার টাকা তোমাকে দিয়ে দিবে, তুমি পুনরায় আবারও ফাহিমাকে বিয়ে করো, ফাহিমাকে বিয়ে করে তুমি সংসার শুরু করো। তা আমি তো তখন অলরেডি জান্নাতকে বিয়ে করে ফেলছি, এই কথা তো আমি আর বলতে পারতেছি না। আমি তখন বললাম যে না, আমি যাকে ছেড়ে দিছি, কাবিনের টাকা দিয়ে দিছি, আমি তার আর বিয়ে করবো না। এবার চাচি ওই পুরনো কথা উঠেতে শুরু করছে, হ্যাঁ তোমার বড় ভাই আমার বড় মেয়েটাকে মারছে, আমার বড় মেয়েটা ফাঁসি দিয়ে মারা গেছে, তুমি আমার মেয়েটার জীবন নষ্ট করলা, মানে উল্টা তুমি আমার মেয়ের জীবন নষ্ট করলা, কেন তুমি আমার মেয়ের জীবন নষ্ট করলা? 8 লাখ টাকা তোমাকে দেওয়া হয়েছে, সমস্যা না, আমি জমি বিক্রি করে তোমাকে 8 লাখ টাকা দিয়ে দেবো, তুমি আমার মেয়ে নিয়ে সংসার করো, আমার মেয়ে এইসব টিকটক ফিকটক আর করবে না। এই যে ফাহিমা যে টাকাটা দিয়েছিল, ওইটা টিকটকের মাধ্যমে কোন ছেলের সাথে পরিচয় হয়েছে, ওই ছেলের মাধ্যমে টাকাটা দিয়েছিল, কাবিনের টাকাটা আমার কাছ থেকে যেটা নিয়েছিল। তো এখন চাচির কথা হচ্ছে টিকটক মানে খারাপ, সে এখন আর তার মেয়েকে টিকটক করতে দিবে না, সে তার মেয়েকে দিনদার ফরজগার সংসার করাবে। আমি বলছি তুমি বিয়ে করো, তুমি আবার তার পুনরায় বিয়ে করো, তারা নিয়ে সংসার করো, যা হবার তো হয়েছে সব কথা, বা তালাক মালাক যা হয়েছে আমি তোমাকে 8 লাখ টাকা আবার দিয়ে দিব, আমার জামাই জমি বিক্রি করবে। এবং এই কথা বলা মাত্রই আমার কাকা তখন জমি বিক্রি করে ফেলছে। জমি বিক্রি করে চাচির কাছে মোটামুটি 7-8 লাখ টাকার মতো চলে আসছে। উনি আমাকে বলে 5 লাখ টাকা এখন নিতে, 3 লাখ টাকা তিনি আমাকে পরে দিয়ে দিবে, আমি যাতে ফাহিমের নিয়ে সংসার করি। আমি বললাম যে না, যারা আমি ছেড়ে দিয়েছি, যার সাথে আমার তালাক হয়ে গেছে, আমি তার নিয়ে সংসার করবো না। এই চাচি শুরু করছে, মানে আমার উপরে এই গালাগালি ফালাফালি, এলাকার লোকজনকে জানানো শুরু করছে, ফাইজদামি শুরু করছে, মানে খুব ঝামেলা করতেছে। এমন সময় আমি তখন বিষয়টা আমার আম্মুকে জানালাম যে আম্মু এই ঘটনা, আমি তো টাকাটা নিচ্ছি জান্নাতের কাছ থেকে, আমি তো জান্নাতকে বিয়ে করছি। আম্মু তখন আমার বলেছে তাড়াতাড়ি জান্নাতের বাড়িতে উঠা, জান্নাতকে তাড়াতাড়ি বাড়িতে উঠা, যা হবারটা হয়েছে, তোর চাচির কথাও শুনিস না, তোর চাচার কথাও শুনিস না, তুই জান্নাতের বাড়িতে উঠা, তোর বাবার কথাও শুনিস না, কারণ এই মুহূর্তে জান্নাত যদি চলে আসে তাহলে তো চাচি ঠান্ডা হয়ে যাবে, যেহেতু তুই বিয়ে করে ফেলছিস তাহলে তো কিছু করার নাই। আমি তখন বললাম তাহলে কি আমি জান্নাতকে নিয়ে আসবো? চাচি বলে, আমার মা বলে হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আয়। পরে আমি জান্নাতে বললাম যে জান্নাত তুমি আমার পরিবারে চলো, আমার আম্মু এমনি এমনি বলছে। ও তখন বলে কি বলো, যাইতে বলছে? আমি বললাম হ্যাঁ যাইতে বলছে। এই বলা মাত্র আমি তখন জান্নাতকে নিয়ে চলে আসলাম, মানে জান্নাতকে পরিবারে উঠাইছি। এই জান্নাতকে উঠানোর পরেই তো অনুষ্ঠান করছি, ছোটো করে একটা অনুষ্ঠান করছি, অনুষ্ঠান করে বিয়ে করে আনছি। এখন বিয়ে করে আনার পরে তো আমার চাচি এবার আরও খেপছে যে আমার মেয়ের জীবন নষ্ট করলো, বড় মেয়েটা তাদের কারণেই মারা গেল, এবং ছোটো মেয়েটাও আমার কারণেই ছোটো মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল, মানে সমস্ত দোষ সমস্ত দায়ভার তখন আমার উপরে চলে আসলো। আমার চাচি একটা বারের জন্য স্বীকার করে না যে তার মেয়ে টিকটক করতো, বিভিন্ন ছেলেদের সাথে যাইতো, বিভিন্ন ছেলেদেরকে নিয়ে ঘুরতো, খারাপ কাজ করতো, এইগুলো আমার চাচি এগুলোর ধারস্থই না। আমার চাচি এইসব কথা বলেই না
যে তিনি একটা কথাই বলে যে তার মেয়ে দুধে দেওয়া তুলসী পাতা, তার মেয়ে ভালো, আমি তার মেয়ের জীবন নষ্ট করছি, তার মেয়ের জীবন নষ্ট হওয়ার পিছনে একমাত্র দায় আমি, আমার কারণে তার মেয়ের জীবন নষ্ট হয়েছে, আমি আল্লাহর কাছে দায় দিতে হবে, আমি এটা করতে হবে ওইটা করতে হবে। মানে সমস্ত কিছুর জন্য আমার চাচিমা তখন আমাকে দায় করে বসলো। মানে আমি তখন এতটাই অসহায় হয়ে গেলাম যে আমার বউ নিয়ে আমি বাড়িতে থাকাটাও তখন বড় মুশকিল। এই গালাগালি, ফালাফালি, মারামারি, মানে খুব পরিমাণে ঝামেলা করতেছে। আমার বউর গায়ে হাত দেওয়া, আমার বউকে দৌড়ে আসা মারার জন্য, মানে জান্নাতের উপরে প্রচুর পরিমাণে খেপে গেছে। একটা পর যে আম্মা আমাকে বললো একটা কাজ কর, এখন তারা মা মেয়ে যা শুরু করছে এভাবে তো আর এই পরিবারে থাকা যায় না, তুই তোর বউকে নিয়ে চলে যা, যেখানে মাদ্রাসায় তুই শিক্ষকতা করিস ওইখানে তোর বউরে নিয়ে চলে যা, ওইখানে গিয়ে তুই তোর বউকে নিয়ে থাক। আমি বললাম যে ঠিক আছে। পরে আমি জান্নাতকে নিয়ে ওইখান থেকে আমি তখন আমার মাদ্রাসা যেখানে আছে ওইখানে আমি তখন একটা বাসা ভাড়া করলাম, ওইখানে জান্নাতকে নিয়ে চলে আসছি, ওইখানে থাকতেছি। তো ভাই জান্নাতের বিষয়ে একটু বলতে হবে, কারণ জান্নাত যথেষ্ট পরিমাণের ভালো মানুষ ছিল। ও নামাজ পড়তো, রোজা রাখতো এবং হাত মোজা পড়তো, পা মোজা পড়তো। মানে আমি আমার বউকে ঠিক যেমনটি চেয়েছিলাম, মানে ঠিক যেভাবে আমি আমার বউকে পরিচালনা করতে চেয়েছিলাম, জান্নাত ঠিক তেমনভাবেই পরিচালিত হচ্ছে। আমার কথার বাইরে এক পা এদিক থেকে ওই দিক দেয় না। আমি যদি বলি এখানে বসে থাকো, তো সারা দিন ওখানে বসে থাকবে, আমার কথার বাইরেও যাবেই না। তো এরকম বইতে আমি আল্লাহ তাআলার কাছে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আমাকে এমন বই দিছে। আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন ভবিষ্যৎ মানে সামনের দিকে দিনটা যত যাইতেছে, ফারজানা ভালো হচ্ছে, কিন্তু ওই দিকে আমার চাচি খুব ঝামেলা করতেছে। এইভাবে প্রায় আমার অনেকগুলো মাস কেটে গেল। অনেকগুলো মাস কাটার পরে এদিক দিয়ে হঠাৎ করে তখন আমার মা অসুস্থ হয়ে গেছে। মা অসুস্থ হয়েছে বলতে বৃষ্টির দিনে মা তখন উঠানের ভিতরে, আমাদের যে পারিবারিক গ্রামের উঠান ছিল, উঠানে পিছলার মধ্যে আমার আম্মু তখন কাদার ভিতরে, আমার আম্মু হচটকে পুরা পা ভেঙে ফেলছে। তো বাড়িতে তখন আমার আব্বা আছে, আর আমার বড় ভাই তো তখন বউ নিয়ে শহরে থাকে, সে তো গ্রামে থাকে না। এখন আব্বা আছে, আম্মা বাড়িতে এইভাবে পা ভেঙে ফেলছে, আমি আমার বউ নিয়ে কীভাবে মাদ্রাসায় থাকি, এটা তো আসলে খারাপ দেখা যায়, লোকে খারাপ বলবে এবং শুনতেও খারাপ লাগে। পরে আমি চিন্তা করলাম যে আমি আমার বউকে বললাম, একে বললাম, জান্নাতকে বললাম যে জান্নাত তুমি একটা কাজ করো, তুমি চলে যাও, আমার আম্মুর সাথে গিয়ে থাকো, আমার চাচি যতই অত্যাচার করুক, অবিচার করুক, তুমি আমার চাচির সাথে বুঝ দিয়া, চাচির সাথে সম্পর্ক কইরা ভালো করে তুমি আমার বাড়িতে থাকো, কারণ আম্মু অসুস্থ, আমি তো তোমাকে এখানে এইভাবে রাখতে পারি না, সবাই তখন খারাপ কথা বলবে, গ্রামের মানুষ খারাপ বলবে। ও তখন বলে হ্যাঁ তুমি এই কথাটা ঠিকই বলছো, আমি আম্মুর সাথে থাকবো, আমি চলে যাব। তো ওই তখন ওর ব্যাগপত্র, কাগজপত্র সমস্ত কিছু নিয়ে তখন চলে গেছে। বিশেষ করে আমি একটা বাচ্চাও নিয়ে নেই, কারণ বাচ্চা নিয়ে এই কারণে, আমি বেবি নিয়ে নিই এই কারণে যে আমার মা তখন অসুস্থ। ফাহিমে কি আমার মায়ের খোঁজ খবর নিবে, আমার মায়ের সেবা যত্ন করবে, নাকি নিজের পেটে বাচ্চা আছে নিজের বাচ্চা নিয়ে দৌড়াবে, ওরও তো কেউ নেই। এই জন্য আমি বেবিও নিলাম না। বেবি কনসেপ্ট করছিলাম, আমি বললাম যে বেবি নিও না, আমার আম্মার সেবা যত্ন করো। তাই ও তখন আম্মুর সেবা যত্ন করতেছে, আমার চাচি তখন গালাগালি করে, ফালাফালি করে, এরকম করতে করতে আস্তে 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 করে আমার চাচি মোটামুটি ভালো হয়ে গেছে। চাচি মোটামুটি ভালো হয়েছে মানে ভালো হয়েছে বলতে ভালোই হয়ে গেছে। ফাহিমেকে তখন অন্য একটা জায়গায় বিয়ে দিয়ে দিছে, আরেকটা জায়গায় দিকে ভালো ঘর পাইছে, ছেলে নাকি বিদেশে থাকে, এর আগে বিয়ে করছে, ছেলের বাচ্চা আছে 2টা, ফাহিমেকে ওইখানে বিয়ে দিয়ে দিছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ ফাহিমেরও বিয়ে হয়ে গেছে, এবং বিয়ে হয়ে যাওয়ার পরে এই চাচি আম্মা তখন আমাদের সাথে ভালো হয়ে গেছে। আস্তে 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 করে একেবারে মধুর সম্পর্ক তখন তৈরি করে ফেলছে। ফাহিমা অসুস্থ ছিল, মানে আমার মা অসুস্থ, আমার মাকে দেখতে আসে, এবং একই সাথে জান্নাতের সাথেও সুন্দর সুন্দর কথা বলে। জান্নাত আমাকে ফোন দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ চাচি আমার তো এখন ভালো হয়েছে, মানে আগের মতো কোনো ঝামেলাও করে না, গালাগালিও করে না, খুব ভালো হয়েছে। আমি তখন বললাম যে ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে শুকুর আল্লাহ তোমার দরবারে, যে আলহামদুলিল্লাহ আমার চাচি ভালো হয়েছে। শত হোক আমার চাচা ভালো মানুষ, তো চাচিও যদি ভালো হয় তাহলে তো আমাদের আর কিছু আল্লাহর কাছে চাওয়ার নাই। তা চাচিও তখন ভালো করে আমাদের পরিবারের সাথে মিশতেছে, আসতেছে, ঘুরতেছে, ফিরতেছে। আমরা কোনো কিছু রান্নাবান্না করলে চাচি আমাকে দাওয়াত দেয়, চাচাকে দাওয়াত দেয়। আগের মতো চাচাও কোনো কিছু রান্নাবান্না করলে আমাদের পরিবারে দাওয়াত দেয়। মানে আমাদের পরিবারটা দুধে চিনিতে এমনভাবে মিশলো যে মানুষ দেখলেই বলে আলহামদুলিল্লাহ, মনে হয় যেন এক পরিবার, মানে এক ঘর এক দুয়ার, মনে হয় যেন এরকমটা, এত মধুর সম্পর্ক। এইভাবে সময়গুলো কাটতে এবার আমার আম্মু একটু আস্তে আস্তে মোটামুটি অসুস্থ থেকে একটু সুস্থতার দিকে আসছে। পরে আমি আবার পুনরায় এবার জান্নাত আবার বাচ্চা কনসেপ্ট করছে, বেবি কনসেপ্ট করছে। তা বেবি কনসেপ্ট করছে, বেবি হবে। আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার অনেক কোটি শুকরিয়া যে বেবি হবে। আল্লাহকে আমি মসজিদে মিলাদ দিলাম, আমার মাদ্রাসায় বাচ্চাদেরকে খাওয়াইলাম, দোয়া দুরুদ পড়াইলাম। এইভাবে বাচ্চা কনসেপ্ট করছে, খুশি। তা বেবিটা আমার যেদিন হবে সেদিন বেবিটার কন্ডিশন ভালো ছিল না। ভালো না থাকার কারণে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, মানে হসপিটালে নিয়ে গেলাম রাতের বেলা, আমি সহ আমার চাচি, আমার মা, আমরা সবাই মিলে হসপিটালে নিয়ে গেলাম রাতের বেলায়, বেবি যেদিন হবে আর কি ওই দিন। তা বেবি নাকি উল্টা ছিল। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে যে অপারেশন করতে হবে, সিজার করতে হবে, বাচ্চার কন্ডিশন ভালো না, উল্টে আসছে বাচ্চা। পরে বললাম যে ঠিক আছে তাহলে আপনারা সিজার করেন।
সিজারের জন্য পাঠাইলাম রাতের বেলায়, রাতে সিজারও করা হলো, বাট ডাক্তার এসে একটা দুঃসংবাদ দিল যে আমার বাচ্চাটা নাকি মৃত হয়েছে, মানে পেটে বাচ্চাটা মারা গেছে, সিজারের সময় মারা গেছে। তো বেবিটা মারা গেল এবং মারা যাওয়াতে খুব মর্মাহত হলাম, খুব কষ্ট পাইলাম। বাচ্চাটা মারা গেছে এবং এই বাচ্চাটা মারা যাওয়ার পরে আমার বউ মানে জান্নাত জানি কেমন হয়ে গেছে, মানে একটু অন্যরকম হয়ে গেছে। কারোর সাথে খুব বেশি একটা কথা বলে না, একটু কান্না কান্না ভাব করে থাকে, অলওয়েজ মন খারাপ করে থাকে, একা একা বসে থাকে। তখন তো ধরেন আমি মাদ্রাসা নিয়ে ব্যস্ত, খুব একটা সময় পাই না ওকে টাইম দেওয়ার মতো, ওর সাথে কথা বলার মতো। আমি তখন এই মাদ্রাসা নিয়ে পড়ে আছি, ও তখন এই ঘরের ভিতরে একা একা বসে থাকে। তা আমার মারে বলি, মা বলে বাচ্চাটা মারা গেছে তো যেই জন্য মনে খুব কষ্ট, তাই সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, আমি দেখাশোনা করতেছি। আম্মু দেখাশোনা করে, ওর খোঁজ খবর নেয়, ও ওর মতো করে আছে। এইভাবে কিছুদিন পরে আমি তখন আমার মাদ্রাসার ভিতরে একটু চাপ, পরীক্ষা, বার্ষিক পরীক্ষা চলতেছিল, মাস তিনেক একটু খুব ঝামেলায় ছিলাম। 2-3 মাস পরে বাড়িতে আসছি, এদিক দিয়ে 2-3 মাস আমি বাড়িতে আসতে পারিনি, কিন্তু আমার বাচ্চাটা মারা যাওয়ার পরে মাদ্রাসার চাপের কারণে। বা আবার এখানে একটা আমাদের মাদ্রাসার নতুন একটা ভবন বানাইতেছে, বিল্ডিং বানাইতেছে, ওইটারও দায়িত্ব আমার উপরে পড়ছে। তো যার জন্য সারাক্ষণ ইঞ্জিনিয়ারের সাথে মাদ্রাসা নিয়ে কথাবার্তা বলে দেখাশোনা করি, এই জন্য খুব একটা টাইমও পাই না। পরে এদিক থেকে আসলাম, আসার পরে আমি দেখতেছি আমার বউ একটু অন্যরকম হয়ে গেছে, আমার সাথে কথা বলে না এবং রাতের বেলায় ঘুমাইলেও জানি কেমন করে একটু নিজেকে আমার কাছ থেকে একটু দূরে সরাই রাখে, একটু একঘরোয়া টাইপের হয়ে গেছে, মানে কেমন জানি মুখটা অনেক মলিন, মানে কী একটা অবস্থা আমি বলে বুঝাইতে পারবো না। ওই বললাম, কী হয়েছে, এরকমটা করতেছো কেন? ও কোনো কিছু বলে না। 2 রাত থাকলাম বাড়িতে, 2 রাতেও আমার কাছেও আসতো না। আমি তখন আবার মাদ্রাসায় চলে আসলাম, আমি শিক্ষকতা করতেছি, পরে আবার যাইতেছি, আবার আসতেছি, কিন্তু দেখলাম যে না, ও আমার কাছ থেকে আলাদা, আমার কাছ থেকে আলাদা আলাদা আলাদা। এইভাবে একদিন বৃহস্পতিবারে মাদ্রাসা শেষ করে আমি গেছি, শুক্রবার বাড়িতে থাকবো, মাদ্রাসা বন্ধ, শনিবারে সকালবেলা ভোরে চলে আসবো। বৃহস্পতিবারে রাতে আমি অনেক রাতে বাড়িতে গেছি, যাওয়ার পরে দেখি যে ও তবজি হাতে নিয়ে বসে আছে, মানে বিশ্রামতে বসে আছে, আল্লাহ আল্লাহ করতেছে। আমারও ভালো লাগলো যে ও তো মানে ফরাজগার এরকমটা করে ভালো। আমি গিয়ে শুইলাম পরে ও তখন, আমি শুইছি, ও হাত মুখ দিয়ে আমার সাথে শুইতে আসছে, শুইলো, আমি ওর গায়ে হাত দিলাম। দেওয়ার পরে বাতিটা তখন অফ ছিল, আমাকে বলতেছে যে তোমাকে একটা কথা বলি, তুমি কি শুনবা? এমন করে আমাকে বলে। আমি বলি, শুনবো না কেন, অবশ্যই শুনবো, কী কথা বলো। আমাকে বলতেছে যে তুমি আমাকে তালাক করে দাও। তুমি বলো, মা কী বলে, পাগল হয়ে গেছো নাকি কি? আমি যে কয়েকটা মাস আসতে পারি না, ভাবলাম যে হয়তো আমি কয়েক মাস আসি না, সে অভিমান করছে, রাগ করছে, বাচ্চাটা মারা গেছে, এই জায়গা থেকে মনে হয় তার অভিমান, এই জন্য মনে এরকম কথা বলে। আমি বললাম, কী হয়েছে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি, এগুলো কী ধরনের কথা বলতেছো, আমি তোমাকে তালাক করবো মানে? বলে, হ্যাঁ তুমি আমাকে তালাক করো, এবং তুমি যদি আমাকে তালাক করো তাহলে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব, জান্নাতের টিকিট পেয়ে যাব। আমি তখন বললাম, তো তুমি তো জান্নাতে, আবার জান্নাতের টিকিট পাবা মানে? ও বলে, না, পরপারে মানুষ যে জান্নাতে যায়, আমি সেই জান্নাতের টিকিট দুনিয়াতে বসে পেয়ে যাব তুমি যদি আমাকে তালাক করো। আমি তখন বললাম, তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না, জান্নাত তুমি এগুলো কী বলতেছো, কীভাবে তোমাকে তালাক করলে তুমি জান্নাতের টিকিট পাওয়া যাবে? ও বলে, আজকে বেশ কয়েকদিন ধরে আমি একটা বুজুর্গর সাথে থাকতেছি। আমি বললাম, বুজুর্গ মানে? অনেক বড় মাপের একজন হুজুর, তিনি আল্লাহওয়ালা, তিনি আমার সাথে সরাসরি এসেছে, আমার সাথে সরাসরি দেখা করেছে, আমার সাথে কথা বলেছে, এবং তিনি আমাকে তিনার সাথে করে জান্নাতে নিতে চায়। তিনি জান্নাতে থাকে এবং তিনি আমাকে তিনার সাথে করে জান্নাতে নিতে চায়, তিনি আমাকে পছন্দ করেছে। তো আমি যদি তাকে বিয়ে করি, তার কাছে যাই, তাহলে আমি জান্নাতে থাকবো, তুমি আমাকে ছেড়ে দিতে হবে, তুমি আমাকে ছেড়ে দিলে আমি তাকে বিয়ে করতে পারবো। তো আমি তখন বললাম যে মানে আমার ভিতরটা তখন ধুপধুপ করে কাঁপতেছে, এগুলো কী বলে? আমি তখন বললাম যে বুজুর্গ তোমাকে এই কথা বললো, তুমি কি এই বুজুর্গকে দেখছো, হুজুরকে দেখছো? বলে, দেখছি, উনি আমার সাথে 3 বার এসে দেখা করছে সরাসরি, এবং তিনি একজন ওলি, তিনি সরাসরি মানুষের সাথে দেখা করে না, এবং তিনি আমার সাথে সরাসরি এসে দেখা করছে 3 বার, এবং 3 বার তিনি আমাকে একই কথা বলেছে, তুমি তোমার স্বামীর সাথে থেকো না, এবং তোমার স্বামীর সাথে থাকলে আমার ভালো লাগে না, তুমি তাকে ছেড়ে দাও, তুমি খুবই দিনদার ফরাজগার একজন মহিলা, আমি তোমাকে বিয়ে করবো এবং আমি তোমাকে বিয়ে করে জান্নাতে নিয়ে যাব। তখন আমি চিন্তা করলাম যে এটা কী, এটা কোনো দুষ্ট জিনের কাজ নাকি, আমি এটা চিন্তা করতেছি। পরে তার কথাবার্তা শুনে বুঝলাম যে না, কথাবার্তা আসলেই সত্য। ও আমাকে অনেক কিছু টুকিটাকি প্রমাণ দিয়েছে, যেগুলোর কথা আমি বলতে চাই না, যেগুলো বলে শিরক হয়ে যাবে। তো আমি তখন বললাম যে এত কিছু তোমাকে দিল বা তোমার সাথে এত কথা বললো, তাই সে কি তোমাকে নিয়ে যাবে? বলে, হ্যাঁ, সে আমাকে নিয়ে যাবে। সে অদৃশ্য থাকে, সে দৃশ্যের মধ্যে থাকে না, মানুষের বিভিন্ন বিপদে আপদে সুখে দুঃখে সে মানুষের সাথে থাকে, সে অদৃশ্য থাকে, আমাকে অদৃশ্য করে ফেলবে তার সাথে, এবং আমি দুনিয়াতে থেকেই জান্নাত পাবো যদি আমি তাকে পাই। তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে আমি যে টাকা দিয়েছি আমার টাকাও ফিরিয়ে দেওয়ার দরকার নেই, এবং কাবিনের টাকাও তুমি আমাকে দেওয়ার দরকার নেই, শুধু 2 জন মাওলানা ডেকে, হুজুর ডেকে, 2 জনের সামনে তুমি আমাকে জাস্ট তালাক করে দাও, তুমি তালাক করে দিলে সে আমাকে বিয়ে করবে।
মানে রাতের মধ্যে ওইটা বলতেছে। বলার পরে আমি তখন বুঝলাম না যে এগুলো কেন বলতেছে, কী কারণে এইসব কথাবার্তা বলতেছে। যাই হোক, রাতটা কোনো মধ্যে কেটে গেলো। সকালবেলা আমি চলে যাব, মানে সকালবেলা আমি আর থাকবো না, আমি তো শুক্রবারে থাকার জন্য আসছি। কিন্তু বৃহস্পতিবারে রাতের বেলা ওর কথা শুনে শুক্রবারে ভাই আমার থাকার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। আমি চলে যাব। তখন আমার হাত চেপে ধরছে, ধরে আমার আব্বা আমাকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলতেছে, আপনার ছেলেকে বলেন আমাকে তালাক করার জন্য, আমি আপনার ছেলে সংসার করব না। মুহূর্তের মধ্যে এরকম, মানে একদিনের ভিতরে। কী হয়েছে তোমার, আরে এরকম পাগলামি করতেছো কেন? ওর মা কিন্তু তখন অসুস্থ, ওর দূর সম্পর্কের এক চাচা আছে, ওনাকে ফোন করে নিয়ে আসছে। চাচাকে ফোন করে নিয়ে আসছে, চাচা তখন আসছে। আসার পরে বলতেছে যে ওরে বলেন আমাকে তালাক করার জন্য। ও যদি আমাকে তালাক না করে তাহলে আমি ওকে ডিভোর্স করবো। ও যদি আমাকে তালাক না করে আমি ওকে ডিভোর্স করবো। আমি বললাম যে এইটা কী ধরনের কথা, আমি তালাক না করলে ও ডিভোর্স করবে? আমি বললাম যে না, এটা হতে পারে না, এই কী ধরনের কথাবার্তা, এরকম হতে পারে না, আমি ওকে তালাকও করবো না, আমি ওকে, আমার বউ আমার সাথেই থাকবে। এই কথা বলার পরে ও তখন সবার সামনে বলতেছে, আমার মা কিন্তু তারা খুবই পছন্দ করতো, জান্নাতকে এত পছন্দ করতো বলার মতো না। আমার আম্মা বলে যে আমি একটা মেয়ে পাইছি, এটা আমার মেয়ে, এটা আমার ছেলের বউ না, এটা আমার মেয়ে। তা এরকম অবস্থার ভিতরে এবার কোনোভাবেই হচ্ছে সে থাকবে না আমার সংসারে। সে এবার নিজে আমাকে বলতেছে যে ঠিক আছে আমি ওনাকে ছেড়ে দিব, সে চলে যাক। আমি শুক্রবারে 11টার দিকে চলে আসছে বাড়ি থেকে। আইসা আমার মাদ্রাসা এসে আমি জুমার নামাজ পড়ছি। জুমার নামাজ পড়ার পরে বিকালবেলা সে তার ওই চাচাকে নিয়ে আর 2জন হুজুর ডেকে সে এবার আমাকে ডিভোর্স করবে। এবং কোন উকিলরাও ফোন করে নিয়ে আসছে বাড়িতে। আমার আম্মা বলতেছে ও তো পাগলামি শুরু করছে, কী করবো? আমি বললাম যে মা আমি তো বুঝতেছি না ও কেন এরকমটা করতেছে, ওর মাথাটা মনে বিগড়ে গেছে, মা তুমি ওর দিকে একটু খেয়াল রাখো। ঠিকই ওই লোক ডাইকা, ওই উকিল ডাইকা ও তখন এই ঘরের ভিতরে তালাকের, মানে আমাকে ডিভোর্স করার সমস্ত কার্যক্রম করে ফেললো। রবিবারে সে কাগজপত্র আমাকে ডিভোর্স করে দিল। কাগজপত্রে ডিভোর্স করে দেওয়ার পরে আমার আম্মা বলল, ডিভোর্স করছো ভালো কথা, তুমি আমার মেয়ে হিসেবে আমার সাথে থাকো, যেহেতু ডিভোর্স করেই দিছো তাহলে থাকার, তুমি আমার সাথে থাকো, তুমি আমার মেয়ে, তুমি আর ওর কথা বাদ, ওকে ডিভোর্স করছো, ও বাদ, ও আমার পরিবারও আসবে না, তুমি আমার মেয়ে হিসেবে আমার সাথে থাকো। ও বললো না আমি থাকবো না, আমি আপনার মেয়ে আপনার এখানে থাকবো না, আমি চলে যাব। আমার আম্মুকে যাইতে দিল না, জোর করে আটকাই দিল। আমি তখন মাদ্রাসায় থাকতেছি, আমি কিন্তু আর ওর এখানে যাচ্ছি না, ওর খোঁজ খবরও নিচ্ছি না। ও পাগলামি করতেছে, কেন করতেছে ওই ভালো জানে, এগুলো কী বলে না বলে আমি বুঝি না। তখন আমি আমার মাদ্রাসা নিয়ে ব্যস্ত। এরকম করে কয়েকটা দিন কাটার পরে ও হঠাৎ করে গুনগুন করে আল্লাহ 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 করতে করতে কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে। এবং অন্যরকম হয়েছে, এমন অন্যরকম হয়েছে রে ভাই, ও তখন কাপড় চোপড় সারা বাড়ি থেকে বেরিয়ে যায়, কাপড় চোপড় সারা দৌড় দিয়ে রাস্তার মধ্যে বেরিয়ে যায় এবং আল্লাহরে দেখছি বলে দৌড় দেয়। মানে সম্পূর্ণরূপে পাগল হয়ে গেছে, মানে সম্পূর্ণরূপে সে পাগল হয়ে গেল। জাস্ট এই 15-20 দিনের মধ্যে কিন্তু ঘটনাগুলো ঘটতেছে। এমনটা না যে অনেক সময় নিচ্ছে, কিন্তু অনেক সময় না, এই 15-20 দিনের ভিতরে সম্পূর্ণভাবে সে পাগল হয়ে গেল। পাগল হয়ে দৌড় দিয়ে রাস্তায় বেরিয়ে যায়, কাপড় খুলে ফেলে এবং মানুষ পাইলে জড়ায় ধরে, মানে কি একটা অবস্থা। এবার সে উলঙ্গ হয়ে রাস্তা দৌড়াইতেছে, উলঙ্গ হয়ে রাস্তা দৌড়ায়, কোনো কাপড় তার গায়ে রাখা যায় না। কাপড় গায়ে দিলে সে কাপড় টান দিয়ে খুলে ফেলে, কাপড়টা দিলে সে কাপড় টান দিয়ে খুলে ফেলে। এরকম যুবতী একটা মেয়ে যখন উলঙ্গ হয়ে রাস্তায় চলে, ভাই আমি তো একজন হুজুর মানুষ, আমার তখন কেমন লাগে। এবার আমার আম্মা তার বাড়ি থেকে সরানোর জন্য মারা শুরু করছে, তুই বেরো বাড়ি থেকে, তুই আমার বাড়িতে থাকিস না, আমার বাড়ি থেকে তুই বের হো। এরকম করে আম্মাকে বের করে দিছে। তখনও এরকম রাস্তায় ঘুরতেছে। তা এই বিষয়গুলো নিয়ে আমি আমাদের এক হুজুরে আছে আমাদের মাদ্রাসার, ওনার সাথে আমি তখন বিষয়টা আলোচনা করলাম যে হুজুর এইভাবেও কেন এটা করলো। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর তখন আমার বলতেছে আপনার বউটাকে আপনি একটা কবিরাজি চিকিৎসা দেন। আমার মনে হয় একটা দুষ্ট জিনের খপ্পরে পড়ছে, একটা দুষ্ট জিনের খাপ্পরে পড়ছে এবং দুষ্ট জিনের খাপ্পরে পড়লেই এরকম অবস্থাটা হয়। আমি তখন বললাম আপনি কী বলেন? বলে হ্যাঁ। হুজুর যখন আমাকে এটা বলো তখন আমি কী করলাম, একদিন আমার মা রাজি হয় না, তারপর আমার জোর করে আরও কয়েকজন নিয়ে তার একজন আমি ধৈরা একটা বিছনা চাদর গায়ের মধ্যে পেঁচে ধরে ওই হুজুরের কাছে নিয়ে গেছে, আমাদের মাদ্রাসার প্রিন্সিপালের কাছে। নিয়ে যাওয়ার পরে প্রিন্সিপাল কোরআন শরীফ দেখলেও দেখা বলতে স্যার ওরা তো নষ্ট করছে, ওরা তো ব্ল্যাক ম্যাজিক করছে, কালো জাদু করছে। কী কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করছে বলে করছে, ওরা চিকিৎসা দেন। আমার আম্মা বলে আমি এই বউ ঘরে নিব না, যে বউর পুরো শরীর গ্রামের সমস্ত মানুষ দেখেছে, আমি ওই ঘরে নিব না। আমি আমার মাদ্রাসার ওখানে ওর পায়ে শিকল দিয়া বাইদা ভাই পাক্কা 3টা মাস আমি এত পরিমাণের কষ্ট করছি, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 3টা মাস আমি না খাওয়া না দাওয়া, কখনো খাইছি কখনো ঘুমাইছি, মানে এমন এক কষ্টের ভিতরে আমি তার এই হুজুর সহ আরও প্রায় 8-10টা হুজুরের সহযোগিতায় আমি তারা ভালো করছি। মূলত কিন্তু ওকে তাবিজ করা হয়েছিল এবং এই তাবিজটা করছে আমার চাচি যে আমাদের পরিবারে হঠাৎ করে মিশে গেছে। আসলে মিশে যাওয়ার পিছনে কারণ ছিল এটাই, মিশে যে তারা কি খাওয়াই দিছে, তার পিছনে দুষ্ট জিন লাগাই দিছে।
এবং ওই দুষ্ট জিনের স্বপ্নে এসে তাকে যেটা বলতো ও সেটাই শুনতো, এবং ওই দুষ্ট জিনের প্রলোভনে পড়ে সে আমার সংসারটা ছেড়ে দিল এবং শেষ পর্যন্ত ওই জিন তাকে পাগল বানিয়ে দিল। এতে চাচি আম্মা তখন খুশি হয়ে গেল। তো যাই হোক, পরেও ভালো হইলো, 3 মাস চিকিৎসার পরেও ভালো হইলো। ভালো হওয়ার পর আমাকে বাড়িতে নিলাম। বাড়িতে নেওয়ার ওই সময় মাদ্রাসা চাকরিটা চলে গেছে। এই 3টা মাস তারে নিয়ে দৌড়দৌড়ি করতে করতে চাকরিটাও চলে গেল। তা তারে নিয়ে এবার আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর আমার আম্মা কোনোভাবেই আমার কোনো কথা শোনে না। আমি তোর আরেকটা বিয়ে করাবো, এই বউ নিয়ে তুই থাকতে পারবি না, অত তোকে তা ডিভোর্স করেই দিছে, কেমনে হবে? আমি আম্মারে যত বললাম যে আম্মা এটা জিনের কাজ, জিন এটা করছে, আমার আম্মা বিশ্বাস করে না। আমার বলে না, এটা কিসের জিনের কাজ, এটাই মেয়ের ভণ্ডামি, এটাই মেয়ের বদমাইশি, এই মেয়ের ছাড়। মানে এত পরিমাণের আমার আম্মা আমার সাথে ওর সাথে সংসার না করার জন্য মানে আমারে বলতেছে এরকম করে যে আমার আম্মা ফাঁসি দিবে, মারা যাবে। আমার জন্মদাতা মা আমারে বলে যে তুই যদি এই বউ নিয়ে সংসার করিস তাহলে আমি ফাঁসি দিব, আমি মারা যাব। মা আর ছেলে, আমি আর আমার মায়ের মাঝে তখন তুমুল পরিমাণের ঝগড়া। ভাই ঝগড়া, এমন ঝগড়া, আমার আম্মা আমার চেহারা দেখতে পারে না। মানে আমাকে গালাগালি, গজবে, 24টা ঘন্টা আমাকে গজবে দেয়। আমার আম্মা বলে আমি আমার সমস্ত সম্পত্তি আমার ছেলের নামে লিখে দিব, আমি আমার ছেলের কাছে চলে যাবো, আমি এই গ্রামেও থাকবো না। মানে আব্বা সহ আম্মার সহ এই পরিমাণের অত্যাচার করতেছে। এইভাবে আমি আরও 4টা মাস কোনো মতো বাড়িতে ছিলাম। আমি 4 মাস পরে ভাই জান্নাত পুনরায় আবারও পাগল হয়ে গেছে। আমি হুজুরের কাছে পুনরায় আবারও গেলাম। হুজুর তখন আবারও পুনরায় পানি পড়া, তাবিজ পড়া দিচ্ছে। এবার তো আর ভালো হয় না। এবার আর কাপড় চোপড় খোলে না, উলঙ্গ হয় না, কিন্তু বাড়ি থেকে দূর দিয়ে বেরিয়ে যায়, রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, এই এক অবস্থা। আবার সে পাগল হয়ে বাড়ির বাইরে হয়ে গেল। কিন্তু আল্লাহ বাঁচাইছে, এবার সে কাপড় খোলে না শরীরে, কিন্তু রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করে। এবার আমার বাপ মা বলতেছে আর কত, এই বরিনি আর কত করবি, তুই এবার বিয়ে কর। এবারে ভাই আমার 3য় বিয়েটা আমার পরিবারে আবারও করায় নাজমা আক্তার নামের এক মহিলারে। তারও আগে একটা বিয়ে হয়েছে, ওই মহিলাকে বিয়ে করায়। আমি রাজি হই না, আমি বলি আমার দরকার নেই, আমার জীবনে প্রয়োজন নাই। তারপর আমার বাপ আমাকে জোর করে একরকম বিয়েটা করে। এই 3য় বিয়েটা আমি যখন করি, 3য় বিয়েটা করার পরে তখনও কিন্তু জান্নাত আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে, ওই স্কুলের মাঠে থাকতো, ঘুমাইতো, ওইখানে থাকতো। মাঝে মাঝে খাবার দিয়ে আসতাম, পাগলামি করতো, প্রচুর পাগলামি। তো একদিন বৃষ্টির রাতে আমার বউ নাজমা বাচ্চা কনসেপ্ট করছে। এবার নাজমা বেবি কনসেপ্ট করছে। বেবি কনসেপ্ট করার পর আমার আম্মা বলে মিষ্টি নিয়ে আয়। তো একদিন রাতের বেলায় আমি মিষ্টি নিয়ে আসতেছি। তা ওই স্কুলের সামনাসামনি আসার পরে হঠাৎ করে ভাই আমাকে কুকুরে ধরছে চারদিক থেকে। এই কুকুর না জিন আমি জানি না, আমার চারপাশ থেকে ধরছে। আমি দৌড়াদৌড়ি পড়তেছি, আমার চারপাশ থেকে এসে ধরছে। জান্নাত তখন ওই স্কুলের মাঠে শুয়েছিল, ওইখান থেকে দৌড়ে আসছে। আইসাই কুকুরগুলারে দৌড়ে দিছে, দুদুর করে কুকুরগুলো দৌড়াইছে। দৌড়ানোর পরে কুকুর চারদিকে মোটামুটি সরে গেছে। আমি বললাম যে এবার আমি বললাম যে একটা মিষ্টি খায় না। পরে স্কুলের মাঠে যেখানে ও ঘুমায় আর কি, ওই স্কুলের সামনে আমি ওখানে গেছি, যাইয়া লাইট জ্বালাইয়া মিষ্টি প্যাকেটটা খুলে বললাম যে একটা মিষ্টি খাও না। চোখের পানিগুলো পড়তেছে। তা আমি চোখের পানি মুছলাম যে তোমার আমি ভালো করছি, তুমি তো ভালো হইলে না, আবারও পাগল হয়ে গেলা। আবারও পাগল কেন হইলা? মিষ্টি খাও, একটা মিষ্টি খাও। মিষ্টিটা মুখে দিয়ে বলি, আমারে বলে তোমার বউরে নিয়েও একটা মিষ্টি খাওয়াইও। তুমি তোমার বউ নিয়ে যদি সুখে থাকো তাহলে এই সুখ যদি আমি দেখি, আমিও মনে শান্তি পাবো। মানে কথাগুলো যেন কেমন ভালো মানুষের মতো বলতেছে। ওই দিন ওই রাতেই তুমি তো ভালো কথা বলতেছো কেন, কী হয়েছে তোমার, তুমি কি পাগল না? তখন হাসে, মুসকে হাসে। আমি বললাম যে জান্নাত আমার দিকে তাকাও। পরে আমাকে বলে আমার স্বামীকে ভালো রাখার জন্য আমি পাগল হয়েছি। আমি বললাম মানি? পরে আমাকে বলে প্রথমত তোমার চাচি আমাকে পাগল বানাইছি, এবং দ্বিতীয়ত আমি ইচ্ছা করে পাগল হয়েছি। কারণ আমি পয়সা থাকা অবস্থায়, আমি ভালো থাকা অবস্থায় তুমি তোমার বাবা মাকে ছাড়তে পারবে না, আর তোমার বাবা মাও তোমার সাথে ভালো থাকবে না। আর আমি আত্মহত্যা করে মরে গেলে পরপারে আমি কষ্ট পাবো। যার জন্য তোমার কাছ থেকে নীরবে চলে আসছি। নীরবে পাগলের অভিনয় করে তোমার সংসার থেকে চলে আসছি, আরেকটা বিয়ে করার জন্য তোমাকে সুযোগ করে দিয়েছি। আমি বললাম তার মানে তুমি শেষের বার যে বাড়ি থেকে বের হয়েছে এটা তুমি পাগল ছিল না? ও আমাকে বলে না, কিন্তু স্বামী হিসেবে তোমার কাছে আমার অনুরোধ, তুমি এই কথাটা কারো কাছে বইলো না, এই কথাটা কারো কাছে তুমি বইলো না। আমি বললাম জান্নাত আমি নিজেরে কেমন করে ক্ষমা করব? ও আমারে বলে তুমি ক্ষমা পাবা, আমি আল্লাহর কাছে তোমার জন্য মাপ চাইছি, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, তুমি যাও মিষ্টি নিয়ে বাড়ি যাও। কিন্তু তোমার কাছে আমার স্বামী হিসাবে আমার কসম লাগে, তুমি কোনো দিনও এই কথাটা কারো কাছেই বলবা না যে আমি ভালো, এটা তুমি কারো কাছেই বলবা না, কারো কাছেই না। আমি ঠিক আছে কারো কাছে বলবো না। এই বলে তখন আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে মিষ্টিটা খাওয়াইলাম। মিষ্টিটা খাওয়াইয়া কান্না করতেছি, চিৎকার করে কাঁদতেছি। কাঁদতে আমার মা হঠাৎ করে আমার কান্নার শব্দ শুনে আমার রুমে আসছে। কী হয়েছে, কান্দস কা? তো মনটা তখন অনেক নরম হয়ে গেল, গলে গেল। আমি তখন মার কাছে বললাম যে মা এই ঘটনা
মানে নিজের কষ্ট সামনে যে জান্নাত এমনি এমনি, জান্নাত তো ভালো, জান্নাত এরকম এরকম আমার সাথে বলছে। এই কথাটা বলার পর আম্মা আমাকে বলতেছে, জান্নাত তোরে বলছে, মানে এগুলো কী কথা বলস? আমি বলি বলছে। এইটা বলার পর আমার মা তখন করছে কি, আমার বাবারে নিয়ে ওই স্কুলের মাঠে গেছে জান্নাতের খোঁজার জন্য। আমি আর জানি না, ঘরে এসে আমার বলতেছে, কী রে তুই না বললি যে জান্নাত নাকি ওইখানে ভালো আছে বা ভালো হয়ে গেছে, আমরা দেখলাম জান্নাত এখানে নাই। আমি বললাম কী বলো? আমিও তখন রাতের বেলায় তসলাট লিয়ে গেলাম, যাই দেখলাম যে স্কুলে মাঠে নেই, বৃষ্টি ওই দিন প্রচুর বৃষ্টি। ভাবলাম হয়তো কোনো দিকে চলে গেছে। সকালবেলা আমি ওকে খুঁজতেছি, বিকেলবেলা ওকে খুঁজতেছি, সারাদিন খুঁজতেছি, সারা রাত খুঁজতেছি, এরপরে দিন খুঁজতেছি, এরপরে দিন খুঁজতেছি, দীর্ঘ প্রায় একটা সপ্তাহ আমি ওরে খুঁজছি, ওরে আর পাইলাম না, ওরে আর পাইলামই না। রাস্তাঘাট কোনো জায়গায় আমি ওর ছবি দিয়া এই দিয়া ওই দিয়া ওরে খুঁজছি, ওরে আর পাইনি। ও কই গেল আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। আজকে প্রায় অনেকগুলো বছর হয়ে গেছে। নাজমার ঘরে আমার 2টা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান হয়েছে। আমি আজও মনে মনে ওর ছবি নিয়ে ওরে খুঁজি। ও আমাকে রাতের বেলায় সব ভালো কথা বলে গেছে যে ইচ্ছে করে পাগল হয়েছে। তাহলে ইচ্ছে করে যদি পাগল হয় তাহলে ও কোথায় চলে গেল? ওকে কি আসলে কোনো জিনেরা নিয়ে গেছে, নাকি ও ইচ্ছে করে কোথাও চলে গেছে, নাকি আমার মায়ের কাছে বলে দেওয়া হতে তার কাছে খবর চলে আসছে, এসে চলে গেছে? কোথায় চলে গেল ও? আমি শুধু এইটুকুন জানতে চাই, আমি ওরা আর পাইলাম না। আপন ভাই, আপনার গল্পগুলো সবসময় শুনি আর আমি আমার বউটার অনেক মিস করি, আমার জান্নাতকে আমি এখনও অনেক মিস করি। আমার সুখের জন্য পাগলের ভূমিকা অভিনয় করছে, আমি স্বামী হিসেবে বুঝতে পারি নাই। আপন ভাই, আপনার কাছে অনুরোধ রইল, আপনি আমার বউর ছবিটা দিয়ে যদি কোথাও আমার বউটাকে খুঁজে পাওয়া যায়, যদি আমি বউটাকে কোথাও খুঁজে পাই, আমি পুনরায় 2টা বউ নিয়ে সংসার করব ভাই। আমি এখন ওকে মনে মনে খুঁজি, বিভিন্ন জায়গায় শুনি এখানে পাগল আছে, পাগল কোথায় আছে, পাগলা কারো বিভিন্ন রাস্তাঘাটে পাগল দেখলে আমি আমার বাইক দাঁড়া করাই, গাড়ি দাঁড়া করাই, নাইমা দেখি এটা আমার বউ জান্নাত কিনা। হয়তো এই দুনিয়াতে জান্নাতের সাথে দেখা হবে কি হবে না সেটুকুন জানি না, তবে আমি বউ হিসাবে কাউকে ভালোবেসে থাকলে আমি সত্যি জান্নাতকে ভালোবেসেছি। আপন ভাই, অনুরোধ থাকবে যদি কখনো সিলেটে আসেন আমার সাথে দেখা করে যাবেন। আমি সিলেটের অমুক জায়গায় থাকি, আপনার কাছে অনুরোধ রইল যে সিলেট আসলে দেখা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই গোলাম মোস্তফার জীবনের এই করুণ বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। গল্পটা শেষের দিকটা আমার কাছেও ভীষণ অবাক লেগেছে, যে রাতের বেলায় কুকুরের হাত থেকে স্বামীকে বাঁচালো এবং সেই রাতে স্বামীকে সমস্ত সত্য কথা বলে উধাও হয়ে গেল। আমার কাছে যেটা মনে হচ্ছে, জান্নাত যেহেতু তার স্বামীকে সব কিছু বলেই দিছে, কারণ জান্নাত তো তার স্বামী গোলাম মোস্তফাকে ভালো করেই চিনে, সে হয়তো ভাবছে যে এটা গিয়ে সে তো তার পরিবারকে জানাবে, এবং জানালে হয়তো পরিবার খুঁজে আমাকে আবার এখান থেকে নিয়ে যাবে, বা তার স্বামীর সংসারে আবারও পুনরায় ঝামেলা হবে। এটা চিন্তা ভাবনা করেই হয়তো জান্নাত সে রাতের বেলায় এখান থেকে চলে গেছে, এটাই সম্ভবত আমার মনে হচ্ছে। আবার এটুকুনো মনে হলো যে তাহলে এতদিন গেল না কেন? মানে পুরোটা ব্যাপার আমার কাছে ভীষণ কনফিউশন মনে হচ্ছে। একবার মনে হচ্ছে যে জান্নাতের সাথে ভালো কোনো জিন ছিল, আবার মনে হচ্ছে যে না, জান্নাত ইচ্ছে করে এসব করেছে এবং করার পরে সে তার স্বামীকে সমস্ত সত্য কথা বলে এই জায়গা থেকে চলে গেছে, এবং যেখানেই গেছে সে আর এখানে ফিরে আসে নাই। যাই হোক, জান্নাত যেখানেই থাকুক, আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। যদি বেঁচে থাকে তো আল্লাহ তার নেক হায়াত দান করুক, এবং যদি মৃত্যুবরণ করে তাকে জান্নাত নসিব করুক, এই শুভকামনায় আজকের মতো আমি আপন এখানেই বিদায় নিচ্ছি। বন্ধুগণ, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।